আজকে যে ঘটনাটা তোমাকে বলবো সেটা কিন্তু আমার শোনা ঘটনা একজনের কাছ থেকে। এটা কলকাতার না, মহারাষ্ট্রের একটা ঘটনা। ও যে মেয়েটি যার কথা বলেছিলাম, যার বাবা মা নেই, মেয়েটির সেদিন জন্মদিন ছিল। প্রত্যেক দিনই ওর বাবা মার, ও যেহেতু মুসলিম ছিল, কবরস্থানে যেত। কবরস্থানে গিয়ে ওর বাবা মার সাথে কথা বলতো। তাকিয়ে দেখছে কি, ঠিক উল্টো দিয়ে রেলিং এর উপর কোনো মহিলা বসে আছে। লম্বা চুল, পাটা কিছুই দেখা যাচ্ছে না, ছাদের যে রেলিং সেখানে বসে আছে। হঠাৎ দেখতে পাচ্ছে মহিলা মনে হয় যেন চুলটা সামনে দেওয়া, কিন্তু মনে হচ্ছে যেন ওর দিকেই তাকিয়ে আছে। ওর এমন মনে হচ্ছে যেন ওর বুকের উপর এসে বসে পড়েছে আর এক্ষুনি ওর গলাটা টিপে দেবে। আয়না, এই জানলার এখানটা আয়না দাঁড়িয়ে না নিজেকে দেখছে। হঠাৎ দেখছে কি পিছন থেকে কেউ একটা দাঁড়িয়ে আছে, সেটা ছেলের মূর্তি, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। বলছে চাদরে মোড়া, কাপড়টা খুব ময়লা, দাঁড়িয়ে আছে কিরকম একটা ভাবে যেন ডাকছে। উপরে গিয়ে জামা কাপড় আনতে যাবে, এরকম চাদর দেওয়া রয়েছে, চাদরের ওই পারে কেউ দাঁড়িয়ে আছে। না, চাদরটা এভাবে টান মেরেছে, টান মেরে দেখে ভয়ানক একটা মুখ, সারা মুখে মনে যেন কাদা মাখা, সারা বডিতে চামড়াগুলো মানে ঝুড়ো ঝুড়ো পোড়া, খিলখিল খিলখিল করে হাসছে। নমস্কার, আমি সৌমিতা। আমার চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে আছে সায়নী মিত্র। আজ সায়নীদির কাছ থেকে আমরা এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী শুনব। দিদি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার এই নতুন চ্যানেলটার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আর খুব ভালোও লাগছে যে তুমি আমাকে ইনভাইট করলে তোমার এই নিউ পডকাস্টে। হ্যাঁ, ভৌতিক, দেখো ভৌতিক জিনিসগুলোর মধ্যে না অনেকের আছে যারা লজিক খুঁজতে যায়। তো আমি তোমার দর্শকদেরকে মেনলি বলছি যে প্লিজ ডোন্ট গো আফটার লজিক। কেন এইসব বিশেষ করে প্যারানর্মাল জিনিস বা ভৌতিক জিনিসে কিন্তু কখনো লজিক থাকে না, বিকজ ইটস আ ফিলিং। আমরা এগুলো দেখতে পাই না, কিন্তু অনেকেরা যেটা বলে না, এই আমাকে দেখা দিয়েছে, এই আমাকে ওই করেছে, ওই আমাকে সেই করেছে, এগুলো জানি না কতদূর কী সত্য মিথ্যা, বাট টু মি আমি মনে করি এটা সবই ফিলিংসের উপর দিয়ে। আজকে যে ঘটনাটা তোমাকে বলবো সেটা কিন্তু মানে আমার দেখা নয়, কিন্তু আমার শোনা ঘটনা একজনের কাছ থেকে। এটা কলকাতার না, কলকাতার বাইরের, মহারাষ্ট্রের একটা ঘটনা। বিল্ডিংটাতে অনেকগুলো ভাড়াটে ছিল, কিন্তু বাড়ির মালিক ওখানে থাকতেন না। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটা ভাড়া, তার উপরে ফার্স্ট ফ্লোরে একটা ভাড়া, সেকেন্ড ফ্লোরটা কোনো ভাড়া নেই, আবার থার্ড ফ্লোরে ভাড়া, তার উপর ছাদ। সেকেন্ড ফ্লোরে যারা, মানে থার্ড ফ্লোরে যারা থাকতেন আর কি, থার্ড ফ্লোরের উপরে হচ্ছে ছাদ। তোমার সেকেন্ড ফ্লোরটা পুরোটাই মানে দুটো ঘর পাশাপাশি ছিল, ওটা একদমই কোনো ভাড়া নেই। কেন ভাড়া নেই, কিসের জন্য ভাড়া নেই, কেন ভাড়া দেয় না, সেই নিয়ে খুব একটা বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলেও তার কাছ থেকে কোনোদিনও সদুত্তর পাওয়া যায়নি। এবার গ্রাউন্ড ফ্লোরে যারা থাকতেন তারা বয়স্ক, তারা প্রায় বলতে গেলে অনেক দিনেরই বাসিন্দা, কিন্তু উপরে যারা এসছে, মানে ফার্স্ট ফ্লোরে যারা এসছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আর তাদের বাবা মারা, মানে শ্বশুর শাশুড়ি, মেয়ের শ্বশুর শাশুড়ি, তার হাজব্যান্ড আর বাচ্চা। এবং থার্ড ফ্লোরে সেটা হচ্ছে কাইন্ড অফ পেইং গেস্ট, মানে সব মেয়েরা থাকে। তার মধ্যে একটি মেয়ে, তার বাবা মা কিন্তু নেই, তার বোন বাইরে থাকে, ওই এখানে থাকে, পড়াশোনা করছে, এরকম। তলায় একদম গ্রাউন্ড ফ্লোরে যারা থাকেন বয়স্ক ভদ্রমহিলা, ওনারকে প্রায় আর কি বাড়িওয়ালা মাঝে মধ্যে দেখতে আসতেন, কারণ ওদের ছেলে মেয়ে বলতে কেউ ছিল না। এবার যারা ফার্স্ট ফ্লোরে থাকছে তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, দ্যাট টাইমে খুব গরম পড়েছিল, ঘরের মধ্যে মানে পাখার, ওদের এসি ছিল না, তো ওরা ঠিক করলো কি ছাদে গিয়ে ঘুমাবে। তবে ছেলের মা বলছে, শোন, এরকম রোজ রোজ ছাদে গিয়ে না শুয়ে তোরা তো একটা কুলার বা একটা এসি লাগিয়ে নি না, তাহলেই তো হয়ে যায়। তখন ছেলের বউ বলছে, মা আমরা মহারাষ্ট্রতে থাকছি, এখানে দিন গেলে দেখতে পাচ্ছ তো কত খরচ, কি দরকার ছাদে ফুরফুরে হাওয়া, একটা নেচারের হাওয়া, আমরা ছাদেই শোবো, রাতটুকুর তো ব্যাপার, তারপরে তো সকালবেলা যে যার নিজের কাজে বেরিয়ে যায়, হাজব্যান্ড কাজে বেরিয়ে যায়, ওয়াইফও তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, কোথাও বাজারেই করতে যাচ্ছে, সময়টা কোনো রকমভাবে কেটে যায়, সারাক্ষণ তো পাখার হাওয়া কেউ খাচ্ছে না, রাতটুকুর ব্যাপার। তাই ছাদে গিয়ে শুয়েছে। যেদিনকে শুয়েছে, এটা কি বলে, মাদুর পেতে
একদিকে হাজব্যান্ড আর ওয়াইফ, বাচ্চাটা নিচেই ছিল, বাচ্চা শ্বশুর শাশুড়ি সবাই নিচে, হাজব্যান্ড ওয়াইফে ছাদে এসছে। এবার হাজব্যান্ড তো ভীষণ ক্লান্ত, সারাদিন খাটাখাটনির পরে উনি না শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে। আর ওয়াইফ যে ভদ্রমহিলা, উনি না এপাশ করছে ওপাশ করছে, ঘুম আসছে না। এরকমটা হয় না সাধারণত। তো হঠাৎ মনে হচ্ছে কেউ মানে হঠাৎ চোখটা লেগে গেছিল ওর, এই এদিকে এদিকে চিন্তা করতে করতে। তো হঠাৎ মনে করলো কি ওর মাথার পাশ থেকে কেউ হেঁটে গেছে। সাথে সাথে চোখটা মেলেছে, না কেউ নেই, গোটা ছাদেই আমরা একা রয়েছি, আর কেউ নেই, মানে ওরা দুজনেই কিন্তু ছাদে, আর কিন্তু কেউ ছাদে নেই। তা এপাশ ওপাশ মেরে দেখছে যে না তাহলে কে গেল, কেউ তো হেঁটে গেছে। তা ও না আবার যে কি সে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে উঠেছে, উঠে বলছে এই হাজব্যান্ডকে বলছে, তুমি কি ঘুমের মাঝখানে উঠেছিলে? বলে না না, আমি কখন ঘুমিয়েছি আমি নিজেই টের পাইনি, মানে এতটাই গভীর ঘুম, এতটাই ক্লান্ত যে ঘুমিয়ে পড়েছে, ওর নেই। তো তারপর যাই হোক, ওর হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, ও ঘরের কাজে ব্যস্ত, বাচ্চাকে গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসলো। এবার উপরে যে থাকে, মানে একদম থার্ড ফ্লোরে, ও যে মেয়েটি যার কথা বলেছিলাম যার বাবা মা নেই, মেয়েটির সেদিন জন্মদিন ছিল। তো মেয়েটি কলেজে গেছে, কলেজে গিয়ে ওর সব বন্ধুরা যারা, যেহেতু ওর বাবা মা নেই, দুজনেই মারা গেছেন, এবং ওর বোনও এখানে থাকে না, ওই একা, বোন বলতে ওর একটা দিদি ছিল, তো বন্ধুরা না ওকে খুব আগলে রাখতো। তো কেক টেক নিয়ে টিয়ে এসছে, নতুন জামা কাপড় নিয়ে এসছে। হ্যাঁ, তো বলছে এই এটা তুই আজকে পরবি। বলছে হ্যাঁ পরবো। এবার ওর একটা স্বভাব ছিল, প্রত্যেক দিনই ওর বাবা মার, ও যেহেতু মুসলিম ছিল, কবরস্থানে যেত, কবরস্থানে গিয়ে ওর বাবা মার সাথে কথা বলতো। মানে উনি কম বয়সে হারিয়েছে বাবা মাকে, ওর খুব একা একা ফিল করতো। তাই এবার ওর বন্ধুরা বলেছিল, তুই না আজকের দিনে যাস না অন্তত, ঠিক আছে, আজকে তোর জন্মদিন, তো তুই আজকের দিনে যাস না। আরেকটা কথা দেখো মানবে, আমরা মেয়েরা যেহেতু, মেয়েদের প্রত্যেক মান্থে একটা আইসোলেটেড ব্যাপার থাকে, আমরা এখানে যেতে পারি না, মন্দিরে যাব না, এটা ধরবো না সেটা ধরবো না, একটা 5 দিন কি 7 ডেজ একটা গ্যাপ আমাদের লাগে। ও কিন্তু সেই অবস্থাতেও ও কবরস্থানে গেছে। হ্যাঁ, এইবার এগুলো কিভাবে জানা গেল সেটা তো লাস্টে আমি বলছি। ওর বাবা মার কাছে বসেছে, কবরের পাশে বসেছে, ওর বাবার পাশেই, ওর মানে ওর মার পাশেই ওর বাবাকে কবর দেওয়া হয়েছিল। ওর বাবার এটাই ইচ্ছা ছিল যে মারা গেলে ওর মার পাশেই যেন কবরটা দেওয়া হয়। তো হঠাৎ দেখছি কি চারিদিক না খুব কালো হয়ে এসছে, মানে বৃষ্টি আসবে এরকম। হঠাৎ না কেউ কিছু মনে করলো যে পিছন থেকে না গাছের আড়ালে ওকে কেউ ডাকছে, মেয়েটাকে। তা ও না এরকম পিছন ফিরে তাকিয়েছে, কাউকে দেখতে পাইনি। তো হঠাৎ ওর খেয়াল আসলো না সন্ধ্যা নেমে আসছে, আমাকে যেতে হবে। তা উঠে ও বাসে উঠবে, কিন্তু ওই কবরস্থান থেকে মেন রাস্তা অবধি কিন্তু বেশ অনেকটা রাস্তা। তো এসছে যখন, ওনার খালি মনে হতো পিছন থেকে কেউ ওর পিছন পিছন আসছে। কে আসছে সেটা পিছন থেকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু পিছন পিছন কেউ আসছে। তা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাস পাচ্ছে না। তো অনেকক্ষণ পর একটা বাসকে পেয়েছে, পেয়ে না বাড়িতে এসছে, কোনো রকমে বাড়িতে এসছে। বাড়িতে ওসব কী মনে হয়েছে, ও না গিয়ে শটান গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু সেদিনকে কিন্তু জন্মদিন, ওর বন্ধুরা প্ল্যান করেছিল যে সন্ধ্যাবেলা তুই আসবি, এমুক জায়গায় আমরা কেক টেক কাটবো, তুই কিন্তু আসিস। কিন্তু ও না যায়নি। এবার যায়নি দেখে ওর বন্ধুরা এসছে, উপরে গেছে, উপরে গিয়ে দেখছে কি দরজা পুরো বন্ধ, মানে ডাকছে, ওর নাম ছিল শ্রেয়া, শ্রেয়া 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 দরজা খোল দরজা খোল, দরজা খুললো না। তো এরকম জানলার থেকে দেখছে, কাচের দেওয়া ছিল, দরজার ফাঁকে ফাঁকে ওরকম কাচের দেওয়া থাকে না, কাচের ফ্রেম বসানো থাকে ওই রকম। ওখান থেকে দেখতে পাচ্ছে, বেডরুমে দেখতে পাচ্ছে যে ও ঘুমাচ্ছে, মানে খুব মরার মতন ঘুমাচ্ছে, ওই ড্রেস পরাই, মানে জন্মদিনে যে ড্রেসটা ওকে দেওয়া হয়েছে ওই ড্রেসটা পরে ওরকম ছড়ানো ছিটানো জুতো পরেই ও ঘুমিয়ে পড়েছে। তো
তখন বন্ধুরাই বলছে যে দেখ ও নিশ্চয়ই কবরস্থানে গেছিল, ওকে বারণ করা হয়েছে তাও কিন্তু ও গেছে। যাই হোক, বন্ধু বান্ধবরা চলে যায়। এবার নিচে যারা বয়স্ক ভদ্রমহিলা ওরা রয়েছে তারা বলছে কী হলো, বন্ধুর সাথে দেখা হলো না? বলে না দিদা, ওরা না ঘুমিয়ে পড়েছে। বলে ও কখন আসলো, আমি তো টের পেলাম না, আমি তো এখানেই বসেছিলাম। মানে ছোট্ট মতন একটা বারান্দা ছিল, ওখানে উনি বসে থাকতেন। বয়স্ক তো উনি কী করবেন, ওনার আর কি কাজ, ছেলে মেয়ে নেই, হাজব্যান্ড ওয়াইফ বুড়ো বুড়ি মিলে থাকে। বলে ও কখন ঢুকলো, আমি তো টের পেলাম না। দেখো ওর জন্য আমি একটু পায়েস বানিয়েছিলাম, ভাবলাম ওকে দেবো। বলে দিদা ও তো ঘুমিয়ে পড়েছে, ওটা আপনি কালকে ওকে দিয়ে দেবেন। রাত নামলো, যথারীতি ওই দোতলার যে তারা, এই ফার্স্ট ফ্লোরের যারা থাকেন, নট দোতলা, ফার্স্ট ফ্লোরে যারা থাকেন, ওই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা যার কথা বলছি, ওরা উপর তো আমার ছাদে গেছে, ছাদে গিয়ে রাত্রিবেলা শোবে। আর হাজব্যান্ড ওয়াইফ গল্প করছে, শুয়ে শুয়ে গল্প করছে, এই এই সেই কাজের ব্যাপার, দৈনন্দিন জীবনের ব্যাপার। বলছে ভাড়া বাড়িতে কদিন থাকবো, নিজের একটা কিছু হলে তারপরে সব কিছু আস্তে আস্তে হবে, বুঝতেই তো পারছো আমরা মহারাষ্ট্রের মতন জায়গায় আছি। তা এই করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। ওর বউ তাকিয়ে তাকিয়ে আকাশে তারা দেখছে, তারা গুনছে, এরকম হচ্ছে। হঠাৎ না ওর কি মনে হয়েছে, ওরও চোখটা লেগে গেছে না, মানে কীরকম একটা গন্ধে ওর ঘুমটা ভেঙে যায়, মানে কীরকম একটা পোড়া গন্ধ। তাকিয়ে দেখছে কি, ঠিক উল্টো দিকে রেলিংয়ের উপর কোনো মহিলা বসে আছে। হ্যাঁ, সে লম্বা চুল, মানে এইভাবে পাশ ফিট এরকমভাবে বসে আছে, মানে মুখটা কিন্তু দেখতে পাবে না, লম্বা চুল, পাটা কিছুই দেখা যাচ্ছে না, রেলিং, ছাদের যে রেলিং সেখানে বসে আছে। এবার ও মনে করলো আমি তো ছাদের গেটটা লাগিয়ে দিয়েছিলাম, খুলে কে আসলো, খুলে আসার মতন এখানে নিচে যারা বয়স্ক তাদের কথা ছেড়েই দাও, আর তো ফার্স্ট ফ্লোরে থাকে ওর শ্বশুর শাশুড়ি, সে তো এরকম নয়, তাহলে কি মেয়েটার বাড়িতে কেউ এসছে, ফ্ল্যাটে কেউ না, কে এই মহিলা, মানে অনেকক্ষণ ধরে ওর একটু হচ্ছিল, তো উনি ভাবছে কি পোড়া গন্ধ আসছে কোত্থেকে না, এরকম করে শুকছে, কোথায় কি কিছু পুড়ছে নাকি। হঠাৎ না দেখতে পাচ্ছে মহিলা মনে হয় যেন চুলটা সামনে দেওয়া, কিন্তু মনে হচ্ছে যেন ওর দিকেই তাকিয়ে আছে, থাকে না ধরো আমি এদিকে তাকিয়ে আছি কিন্তু আমি দেখছি তোমাকে, মানে সেরকম একটা অ্যাটেনশন। আর যতদূর ও চোখ গেছে মনে হচ্ছে হাতের নখগুলো যেন অতীব বড়, মানে মানুষের অত বড় থাকে না। তো ওনা কি মনে হয়েছে, মুখের উপরে এরকম চাদরটা টেনে দিয়েছে, চাদর টেনে দিয়ে না চুপ করে রয়েছে, মানে চাদরের ওই আড়ালটা দিয়ে দেখার চেষ্টা করছে যে মহিলা কি করে। বুঝতে পারছে আস্তে 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 ওই বডিটা ওর দিকে এগিয়ে আসছে। ওরা তো মাদুর পেতে ওরা শুয়ে রয়েছে ছাদে। ওনা কিছুতেই মুখের উপর থেকে চাদরটাকে সরাতে পারছে না, সরাতে চাইছে যে কে, ওর এমন মনে হচ্ছে যেন ওর বুকের উপর এসে বসে পড়েছে আর এক্ষুনি ওর গলাটা টিপে দেবে। না মানে হাত পা বডিও কিচ্ছু নাড়তে পারছে না, মনে হচ্ছে ওর যেন বডিটাকেও শক্ত করে ধরে রেখেছে, অথচ পাশে ওর হাজব্যান্ড কিন্তু শোয়া, ও হাজব্যান্ডকে যে হাত দিয়ে নাড়বে ডাকবে সেটাও ওর শক্তি নেই, মানে ও তখন টোটালি লাইক আ স্টিফ, মানে একটা স্টোনের মতন স্টিফ হয়ে গেছে। ওনা তারপরে অনেকক্ষণ পর থাকতে না পেরে মা এরকম করে একটা চিৎকার মেরেছে, চিৎকারের ঠালার হাজব্যান্ড উঠে পড়েছে, কী হয়েছে, হঠাৎ দেখছে ওই বডিটা কিন্তু নেই, মানে যাকে দেখেছে সে কিন্তু নেই। এই কী হয়েছে, তুমি চেঁচাচ্ছ কেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে নাকি? বলে না আমাকে মানে এরকম করছে, জল জল, না কেন কি হয়েছে কি, তুমি না চলো নিচে যাই। হ্যাঁ তখন প্রায় ভোর হয়ে এসছে, 4টা বাজে, এই করে কিছু আর বলেনি, মাদুর টাদুর গুটিয়ে চলে গেছে নিচে। এবার এটা ওই শাশুড়িকে বলেছে, এবার শাশুড়ি বলছে আমি তোমাকে তো প্রথমেই বারণ করেছিলাম ছাদে শুইও না, হ্যাঁ খোলা ছাদে এমনিতেও শুতে নেই, তাও তোমরা হাজব্যান্ড ওয়াইফ তোমরা শুচ্ছ ঠিক আছে, কিন্তু এরকম ছাদে শুইও না, এরপর থেকে আজকের পর থেকে ছাদে শুইও না।
তো ওর না মনের মধ্যে তো একটা সন্দেহ জেগেই গেছে যে কাকে দেখলাম আমি, আমাকে বের করতেই হবে কাকে দেখেছি। এরই মধ্যে ওই যে মেয়েটি, ও যথারীতি রেডি টেডি হয়ে ওর কলেজের পথে যাওয়ার জন্য রেডি, মানে একদম উপরের ফ্লোরে যে থাকে মেয়েটা, ওর সঙ্গে আরও দুজন যারা থাকতো তারাও সে সময় ছিল না, তারা কোনো কারণে বাড়ি গেছিলো, মানে ওখানেও একা থাকতো না, আরও দুজন থাকতো। আর ওর যেসব বন্ধুবান্ধব তারা তো কলেজের বাইরে, তারা বাইরেই থাকতো। এবার যখন যাচ্ছে নিচের যারা বয়স্ক যে বুড়োবুড়িরা থাকতেন, ওদের মধ্যে বয়স্ক যে মহিলা, উনি এসে জিজ্ঞাসা করেছে, কি শ্রেয়া তোমার জন্য কালকে পায়েস বানিয়েছিলাম, ওকে যেন শুনতে পেল না, বাট ডোন্ট কেয়ার করে দিয়ে বেরিয়ে গেছে, বুঝেছো? এবার এরকম ব্যবহারে ওই বয়স্ক ভদ্রমহিলা একটু ক্ষুণ্ণ, মানে দুঃখ পেয়েছে, কারণ সাধারণত এরকমও করে না। মানে ও যতবারই যায়, কলেজ থেকে ফিরছে, কলেজ থেকে আসছে, কলেজে ঢুকছে, ও আগে ওদের সাথে গল্প করে, তারপরেই কিন্তু ও রুমে যায়, কারণ ওরা তো একা থাকে, ওদের ছেলে মেয়ে বলতে কেউ নেই। তা এটা তো ও একটু মানে হলো, অবাক হলো, কী হলো ব্যাপারটা। তা যাই হোক, এবার ওদের যে বাড়িয়ালি, ও ঠিক করলো বাড়িয়ালিকে ডাকবে, কারণ ওই যে ছাদে ওরকম একটা ব্যাপারটা দেখেছে, সেটা দেখে না ও শ্বশুরমশাই, যে মানে শাশুড়ি তার হাজব্যান্ডকে বলছে, মানে মেয়ের শ্বশুর শাশুড়ির মধ্যে কথা হচ্ছে, যে শোন না, ছেলে এরকম, ছেলের বৌমা এরকম এরকম বলছে, বাড়িয়ালিকে একটু ডাকো। তখন শ্বশুরমশাই মানে ভদ্রলোক বলছেন, বয়স্ক ভদ্রলোক, আরে ছাড়ো তো, কী দেখতে কী দেখেছে তার নেই ঠিক, বলে না না একটু ডাকো, হ্যাঁ আমার কীরকম একটু লাগছে, বা ঠিক আছে সে আমি কথা বলে নেবো। যে দোতলাটা কেন ভাড়া দেয় না, দোতলাতে কি আছে? হ্যাঁ, এইবার মেয়েটা তো কলেজে গেছে, এইখানে এদের এই জিনিসটা, মেয়েটা কলেজে গেছে, কলেজে গিয়ে ও যে সব বন্ধুবান্ধবের সাথে তাদের সাথে নর্মাল কথা বলছে। এইবার ওই মেয়েটার একটা বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপ হয়ে গিয়ে ওদেরই ক্লাসেরই একটি মেয়ের সঙ্গে ছেলেটার সম্পর্ক হয়। এবার সেইটা খুব একটা, মানে এই মেয়েটি যে শ্রেয়া খুব একটা মেনে নিতে পারেনি, কারণ ওই বলতে গেলে ওয়ান অফ হার ক্লোজ ফ্রেন্ড ছিল। হ্যাঁ, যাই হোক, ক্লোজ ফ্রেন্ডে হয়েছে এটা। তা এইটা নিয়ে না ওর মেয়েটির সাথে এই শ্রেয়ার সম্পর্কের মধ্যে একটা ভাঙন ধরে, যখনই দেখেছে যে দুজনে মিলে, কিন্তু ছেলেটি এমন, ছেলেটির সম্পর্ক ভেঙে গেলেও মেয়েটির সাথে ও কিন্তু বন্ধুত্বের মতন সম্পর্ক রাখতো, মানে কিছু একটা দরকার হলো, কারণ ও জানতো যে ওর বাবা মা নেই, ও এখানে একা থাকে, কিছু দরকার হোক বা রাত বেরিতে হয়তো কোথাও যেতে হবে, বা কোনো খাতা বই বা কোনো নোটস বা স্টাডিজ, ও কিন্তু হেল্প করতো ছেলেটা। এবার একদিন ওই দিনকেই যখন কলেজে বসে আছে, ওয়াশরুমে গেছে মেয়েটির সাথে আরও দুজন বন্ধু রয়েছে। তা ওর বন্ধু দুজন বলছে কি, যে এই শোন, তুই তো আসলি না, তোর জন্য তো সব কিছু আমরা অ্যারেঞ্জ করে রেখেছিলাম, গিয়ে দেখলাম তুই ঘুমাচ্ছিস, শোন আজকে আর তোকে কবরস্থানে ওখানে যেতে হবে না, তুই আজকে আমাদের সাথে চল। মেয়েটা বলছে ঠিক আছে যাবোক্ষণ। তো বলে ও বেল পড়েছে, মনে বলছে দেখ আমার ক্লাস আছে, আমি যাচ্ছি, তাহলে কলেজের শেষে কিন্তু ওয়েট করবি। তা ওর তখনও ক্লাস ছিল না, মানে রিসেসের পরে ওর ক্লাসটা ছিল না, টিফিন পিরিয়ডে পড়ে। তা ও না দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার বাইরে তাকিয়ে ওই ওয়াশরুমের ভিতরেই ওর বাবা মার কথা চিন্তা করছে। হঠাৎ মনে হচ্ছে যেন ওয়াশরুমের ভিতর থেকে কেউ ওকে ডাকছে, মানে এটা তো মেয়েদের ওয়াশরুম, দরজা দেওয়া, এক একটা এরকম খোপ করা ছিল, থাকে না দেখবে শপিং মলে টলে গিয়ে দেখবে এক একটা আলাদা 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 সব খোপ থাকে, আলাদা আলাদা ওয়াশরুম, ওই রকম ছিল। তা ও না এক একটা পাল্লা খুলে দেখার চেষ্টা করছে, না কেউই নেই, আর ওয়াশরুমে ওই ছিল তখন, আর কেউ তখন ছিল না। কীরকম একটাভাবে জানি ডাকছে, শ্রেয়া শ্রেয়া এরকম ডাকছে, কে ডাকছে, ওরা এদিকে দেখছে সেদিকে দেখছে, ওনা একটা জানলা, মানে আয়না, এই জানলার এখানটা আয়নায় দাঁড়িয়ে না ও নিজেকে দেখছে। হঠাৎ দেখছে কি পিছন থেকে কেউ একটা দাঁড়িয়ে আছে, সেটা ছেলের মূর্তি। আচ্ছা।
পুরুষের একটা চেহারা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে চাদরে মোড়া, খুব কাপড়টা খুব ময়লা, চাদরে মোড়া দাঁড়িয়ে আছে। ওনার পাট করে পিছনে তাকিয়েছে, কারণ এটা তো মেয়েদের ওয়াশরুম। যখনই মুখটা ঘুরিয়েছে তখন কিন্তু কাউকে দেখতে পায়নি। না তখন একটু ভয় পেয়েছে, ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে সোজা ওদের যে মানে টিফিনের ওদের ঠিক টিফিন যে রুম, ক্যান্টিন রুম, তার ঠিক উল্টো দিকেই বাগান, ও বাগানে চলে গেছে। মানে ওনার তখন খুব ভয়, মানে কে ডাকলো, এবার ওর বন্ধুরা তখন দুজনেই ক্লাসে। তা ও মনে করলো ওর কি তাহলে কি ওর যে ওই বয়ফ্রেন্ড সে কি ভয় দেখাচ্ছে, ও মনে করছে তো ও ভয় দেখাচ্ছে, বলছে না মেয়েদের ওয়াশরুমেও ঢুকবে, এতটাও সাহস হতে পারে না। তো উনি এদিক ওদিক তাকাচ্ছে, খোলা আকাশের নিচে গেছে, কাকে দেখলাম কাকে দেখলাম করতে করতে ঘাসের মধ্যে বসে পড়েছে। বসে না হঠাৎ ওর কী হয়েছে না কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর সেটা ওর বন্ধুরা কিন্তু ক্লাসরুমের থেকে ওকে দেখতে পাচ্ছে যে ওরকম লনে বসে ওর বন্ধুটা কাঁদছে। ন্যাচারালি কিছু করার নেই, তখন ক্লাসের মধ্যে রয়েছে, ক্লাস চলছে। তারপরে যখন ক্লাস শেষ হয়ে যায়, তা আস্তে আস্তে মেয়েটা উঠে গিয়ে ওর কী হয়েছে, ও আর ক্লাসে যায়নি, কোথায় গেছে, মেয়ে দুটো ওর ক্লাসের শেষে বেরিয়েছে। বলে এই দেখলি স্ত্রী এরকম কাঁদছিল, বলে হ্যাঁ দেখলাম তো, কোথায় গেল, ওর কী হলো, আবার কি ওর বয়ফ্রেন্ডের সাথে কিছু, ছেলেটার সাথে কিছু হয়েছে। এদিক ওদিক দেখছে, দেখে কোনায় একটা জায়গায় বসে ও কাঁদছে, এরকম মুখ কাঁদছে। মানে শ্রেয়া শ্রেয়া এরকম আমাকে ডাকছে। ও না কোনো সাড়া দেয়নি, এরকম হাত ছাড়িয়ে দিয়ে ও ব্যাক করে চলে গেল, খাতা বই নিয়ে বেরিয়ে গেছে। মানে ও আর ক্লাস করলো না, কলেজ করলো না। বলে আরে শ্রিয়া দাঁড়া, আমাদের তো বেরোনোর ছিল, বেরিয়ে গেল। এবার না ও মনে করলো হঠাৎ ওর কী এমন হলো, ব্যাপারটা কী হলো, ও তো এরকম তো। তো পাশে আরেকজন যে বন্ধু, সে বলছে দেখ ওর তো সবে গতকাল জন্মদিন গেছে, ওর বাবা মাও নেই, ওর বাবা মার কথা হয়তো মনে পড়ছে বারবার, ফ্যামিলি পড়তে তো ওর কেউই এখানে নেই, দেখ হয়তো তার জন্য মন খারাপ হয়েছে, ও ঠিক হয়ে যাবে, চল সন্ধ্যাবেলা আমরা ওর বাড়ি যাবো। তা ওরা সেদিনকে আফটার কলেজ মেয়েটার বাড়িতে যায়, শ্রেয়ার বাড়িতে। তো গিয়ে দেখছে যে কোয়াইট মানে ইন্টারেস্টিং, মানে খুব মানে হাসি খুশি টাইপের একটা অন্যরকম। তো বন্ধুরা ভাবলো বা এ তো বেশ ভালো, মানে ও তো পুরো হঠাৎ চেঞ্জ লাগছে, মানে যেই মেয়েটাকে কলেজে দেখলাম কান্নাকাটি করছিল, এখন তো সেরকম দেখছি না। ওরই মধ্যে একটি ফ্রেন্ড ছিল যে কিনা এসব তন্ত্র, ট্যারেট এইগুলো নিয়ে না ও সাধনা করত। ওর মাসি নাকি তন্ত্রবিদ ছিল নামি, মানে যখন সবাই ফেল, তো ওর মাসির কাছে নাকি সবাই যেতেন এবং উপকার পেয়েছেন। ঠিক আছে, ওর না এই ম্যাটারটা ঠিক লাগেনি। কেন ঠিক লাগেনি, শ্রেয়া হঠাৎ বলছে যে আই হ্যাভ আ সিক্রেট। যে কী সিক্রেট, তখন বলছে সিক্রেটটা তো সিক্রেট বলে দিলে তো আর সিক্রেট থাকে না, একটা বন্ধু বলছে ওদের মধ্যেই। মানে না তোদের সাথে আর কি সিক্রেট, ইউনো আই হ্যাভ আ গুড নিউজ টু টেল ইউ। কী গুড নিউজ, আই হ্যাভ গট আ বয়ফ্রেন্ড। তো বলছি বয়ফ্রেন্ড, তো তোমরা বলছি এতে আবার এত গুড নিউজের কী। এবার কিন্তু অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে ওর বন্ধু সার্কেলের মধ্যেই থাকতো, এবং ওর যে আগের বয়ফ্রেন্ডের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর আর কোনো ছেলের সাথেও খুব একটা কথাবার্তা বলা বা ক্লাসের মধ্যেও খুব চুপচাপ থাকতো, ক্লাস হতো বাড়ি চলে আসতো এরকম। বয়ফ্রেন্ডও পেলো কোথায়, কোন বয়ফ্রেন্ড, ক্লাসের তো কারোর সাথে খুব একটা কথা বলে না, তাহলে এ কে। হ্যাঁ, তা ওই যে তন্ত্র যে মেয়েটা, সে বলছে নাম কি বয়ফ্রেন্ডের, বলে সে আমি তোর সাথে সামনাসামনি দেখা করিয়ে দেবো। আচ্ছা ভালো কথা, এইটা গেল সেদিনকার ব্যাপার। কিন্তু বাড়িতে যখন ফিরেছে, মেয়েটি বাড়িতে বসে, মানে ওর যে বন্ধু, শ্রেয়ার বন্ধু যে কিনে সব তন্ত্রবিদ্যা করে, অনেক কিছু রিয়েলাইজ করেছে উইচ ওয়াজ নট নর্মাল। মানে যখন ওর ঘরে ঢুকলো, এটা আর কেউ পায়নি, ও দেখতে পেয়েছে যে ঘরের মধ্যে যেন আরও কেউ রয়েছে যাকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবং অনেক কিছু কিছু জায়গায় মাটির পায়ের ছাপ, মানে তুমি কাদা পাড়িয়ে আসলে যেরকম পায়ের ছাপ, ওই রকম পায়ের ছাপ। এই কাদা পাড়িয়ে এসছে কে ঘরের মধ্যে, আর ওই পায়ের ছাপগুলো কিন্তু মহিলার নয়, পুরুষের পায়ের ছাপ।
কারণ পুরুষের পাটও তো লম্বা চওড়া হয়, ঠিক ওই রকম। তা এবার এইটা গেল ওই পরিবারের ব্যাপারটা। এবার এই যে যারা ফার্স্ট ফ্লোরে থাকতেন, যারা ওই ছাদে গিয়ে সেরকম একটা দৃশ্য দেখেছে, ওদের সাথে দেখা করতে ওই বাড়িয়ালি আসে, বাড়িয়ালির হাজব্যান্ড এসছে। তা ঘরে বসেই নিয়ে জিজ্ঞাসা করেছে, আচ্ছা দাদা আপনি দোতলাটা ভাড়া দিচ্ছেন না কেন? এই আমার একজন চেনা পরিচিতি আছে, সে ভাড়া নেবে। তখন উনি বলছে, দেখুন আমরা বাড়িওয়ালা হচ্ছি, আমাদের জন্য তো একটা রুম রাখতে হবে, সবই যদি আমরা ভাড়া দিয়ে দিই আমাদের হয়তো দরকার পড়লো, যদিও আমাদের বাড়িটা আছে কিন্তু তাও আমরা এটা দেবো না, কিছু হোক আর না হোক আমরা এটা ভাড়া দেবো না। আর এমনি তো আমাদের একটু অসুবিধা আছে, আপনার বৌদির অসুবিধা আছে। তো এটা বলে না উনি বেরিয়ে যায়। কী অসুবিধা, কেন অসুবিধা, সেই পরিপ্রেক্ষিতের মধ্যেই যায়নি, সে মানে টপিকটাই উঠতে দেয়নি। এবার নিজে যে বয়স্ক যে ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন তাদের সঙ্গে একটু বাইরে থেকেই একটু ভালো আছেন তো মাসিমা, কিছু লাগবে কি না, এই বলেই বেরিয়ে যায়। মানে কেমন যেন মনে একটা উদ্ভ্রান্তের মতন এসছে আর উদ্ভ্রান্তের মতন বেরিয়ে গেল। মানে যখনই ওনাকে দোতলার কথাটা জিজ্ঞাসা করা হতো তখনই উনি কিন্তু ম্যাটারটা এড়িয়ে যেতেন। উনি মানে পছন্দই করতেন না যে এই টপিকটা উঠুক। এবার রাত্রিবেলা সবাই যে যার মতন ঘুমিয়ে শুয়ে আছে, ছাদে শুনতে পাচ্ছে কেউ মানে খিলখিল খিলখিল করে হাসছে, মানে বিকট হাসি, না মহিলার ঘুম ভেঙে গেছে। মানে শ্বশুর শাশুড়ি যে সাথে যে ছেলের বউ থাকতো সেই ছেলে বউয়ের কথা বলছি, ওনার ঘুম ভেঙে গেছে। ছাদে কে হাসছে, এত জোরে হাসছে কে? ছাদে গিয়ে দেখবো না, অনেকক্ষণ চেষ্টা করেছে না, ওনা এক পা দু পা করে ঘর থেকে বেরিয়েছে। ওর বাচ্চাটা পাশে শুয়েছিল, দেখছে হাজব্যান্ড, একবার হচ্ছে হাজব্যান্ডকে ডাকবে, না থাক ঘুমাচ্ছে ঘুমাক। ওর মনে হলো না উপরে তো মেয়েটা একা থাকে, ওর কি কোনো বন্ধুবান্ধব এসছে না, বন্ধুবান্ধব আসলে এত রাতে ছাদে এইভাবে হাসবে, নিচতলা থেকে শুনতে পাচ্ছি, সেই মানে এর উপরে তো দুটো ফ্লোর রয়েছে। তো ওনা ছাদে গেছে, ছাদে গিয়ে ওই গ্রিলের ফাঁক থেকে দেখছে ওই শ্রেয়া একা কার সাথে কথা বলে যাচ্ছে, আর কথা যে বলছে ওর হ্যাবিট আর অ্যাটিটিউড মোটেই ঠিক না। আর একটা যে সবচাইতে খারাপ দেখেছে সেটা হচ্ছে দুই হাতের মধ্যে মাটি নিয়ে কি করছে। সিঁড়ি দিয়ে যে ছাদে গেছে দেখেছে ওর সারা পায়ের মধ্যে মাটি লাগছে। মাটি আসলো কোথা থেকে? তাকে না কোথাও মাঠটার থেকে মাটি কুড়িয়ে নিয়ে এসছে, মানে ওই রকম। না ওর হঠাৎ এরকম দেখতে দেখতে ও কখন যে একদম গ্রিলটার সামনে চলে এসছে সেটা ও খেয়াল করেনি। এরকম না এই ছট্টা মেরে এইভাবে তাকিয়েছে মেয়েটাই। ওর তাকানোটা দেখে না ও আর ওখানে থাকতে পারেনি। ও কী করেছে, ফাট করে নেমে গেছে সিঁড়ি দিয়ে, যে ওকে তো দেখে নিল। মানে কেন জানি না ওর লুকসটা ওর ভালো লাগেনি, মানে তাকানোটা মনে হচ্ছে কেন তুমি দেখলে, মানে এরকম ব্যাপার। ওর সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিজের দরজা গিয়ে পুরো লক করে দিয়েছে। না ওর পুরো ঘামছে, দরদর করে ঘাম, মানে পাখার আবার ফেল। হ্যাঁ, এবার কাউকে ডাকবে সে ডাকতেও পারছে না। বাথরুমে গিয়ে হাতে মুখে সব জল দিয়েছে, দিয়ে না পুরো মানে শাওয়ার চালিয়ে দিয়েছে। ওই রাত্রিবেলাও শাওয়ার চালিয়েও ভিজছে, মানে ও এতটাই ভয় পেয়েছে। তো মনে করলো যে না কিছু তো গণ্ডগোল আছে বাড়িটাতে কিছু একটা গণ্ডগোল আছে। ওনার সারা রাত কিন্তু ঘুমায়নি, খাটে বসেছিল। পরদিন যখন ওর হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে বলছে, আরে কী ব্যাপার আজকে এত সকাল সকাল উঠে পড়েছো? বলে আমি সারা রাত ঘুমিয়েছি কোথায়? বলে সে কি তুমি ঘুমাওনি? বলে না। কেন? না আমার না বাড়িটাতে আমি থাকবো না। সে কি, আমাদের 1-2 বছর আমরা নিয়েছি, থাকবে না মানে কেন, কী হয়েছে? না বাড়িটাতে কিছু সমস্যা আছে। ও তারপরে পুরো ঘটনাটা বলে যে ও ছাদে গেছে, ও কার সাথে হাসি ঠাট্টা করছে, তাতে তোমার অসুবিধা কোথায়, তোমার কি সমস্যা হয়েছে? ওর স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা চলছে। বলে না তুমি না আমাকে তাহলে কদিনের জন্য বাপের বাড়ি দিয়ে আসো। বলে আরে আমার এখন ইয়ার এন্ড, তুমি বাপের বাড়ি চলে যাবে, তোমাকে নিয়ে আসবো আমার সম্ভব না। তা যাই হোক, এবার উনি মনে করলেন যে কি করা যায়।
এবার শ্বশুর শাশুড়িকে বলতে যাবে, তাদের বয়স হয়েছে, এই নিয়ে ওদেরকে আর টেনশন দিতে চায়নি। তা ও মনে করলো যে ও একাই বাপের বাড়ি চলে যাবে, ঠিক আছে। চিন্তা ভাবনা করছে, বলেছে বিকেলে তো ট্রেন আছে, বিকেলে ট্রেন করে আমি যাব গিয়ে। এটাও প্ল্যান করেছে, ও আর কিছু বলতে চাইছে না। এরই মধ্যে দেখে হঠাৎ দরজায় নক, দেখে কি ওই মেয়ে শ্রেয়া। ওনার শ্রেয়াকে দেখে না একটু চমকে গেছে, কারণ ও কখনোই কিন্তু ওদের রুমে আসেনি। ও যেত, নিচে যেত, কিন্তু ওদের সাথে কথাবার্তাও না, কিছুই না। ওনার দরজা খুলে তাকিয়ে আছে। কি হলো? বলে, আরে বৌদি, আপনি আমাকে দেখে ভয় পেয়েছেন? না না না, মানে ও যে কী বলবে সেটাও বলার সুযোগটা নেই, বলার ইয়েটা পাচ্ছে না। এই না আস্তে আস্তে এক পাতে বুয়া করে ও কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আর ওর যে বডি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম ছিল, মনে হচ্ছে যেন এক্ষুনি মেরে দেবে। তো বলছে, না না, আমি কিছু দেখিনি, এরকম ভয় ভয় বলছে। এরই মধ্যে পাশের ঘর থেকে শাশুড়ি এসছে, এসে বলছে, কি হয়েছে বৌমা, তুমি কার সাথে কথা বলছো? বলে, না এই যে ও, কেউ নেই। মানে ও কখন ঢুকেছে কখন বেরিয়ে গেছে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। এটা বলছে, না শ্রেয়া, আরে ওই যে উপরে যে থাকে সে। বলে, কি ও কখন আসলো? বলে, কই, না এসছে। এবার কী মনে হয়, তুমি দাঁড়াও তো, গিয়ে ওই বয়স্ক মহিলা উপরে গেছে। শ্রেয়া বেটা করতে করতে উপরে গেছে, গিয়ে দেখে দরজা তালা লাগানো, মানে মেয়েটা বাড়িতে নেই। বলছে, তুমি কাকে দেখেছো? ও তো বাড়িতে নেই, ও তো গেটে তালা লাগানো। বলছে, মা আমি দেখেছি, এইমাত্র এসছে আমার রুমে। আর একটা জিনিস দেখছে, বলছে, আরে এত মাটি আসলো কোত্থেকে? ঘরের মধ্যে মাটি, মানে ওর ঘরের মধ্যেও কিন্তু মাটি এসছে। আচ্ছা। বলে, এত মাটি আসছে কোত্থেকে? তুমি কি বাইরে গেছিলে? বাইরে ছুটি পরে ভয় ঢুকেছে? বলছে, না না, আমি তো সকাল থেকে এই সবে খাট থেকে এই নামলাম, আমার কালকে রাতের থেকে আমার শরীরটা খারাপ হয়েছে, আমি উঠতেও পারিনি। আপনি আপনার ছেলেই নিজে নিজে টিফিন করে নিয়ে নিজেই গেছে, আমি তো উঠিই নি। বলছে, এত মাটি আসলো কোথা থেকে? গেল। এবার মেয়েটা যে কলেজে গেছে, মেয়েটা না ক্লাস করছে, সবই করছে, ওর বন্ধুরা দেখতে পাচ্ছে যে ওর মধ্যে না একটা অন্যরকম অ্যাটিটিউড। যে মেয়েটা খুব শান্ত প্রকৃতির ছিল, যে মেয়েটা খুবই, মানে কি বলবো, মানে কথা তুমি বললে তালে গিয়েও কথা বলবে। ও খুব শান্ত, হ্যাঁ না হুঁ না ছাড়া কোনো কথা নেই। আজকে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কী খেয়েছিস? তাহলে গিয়েও তুমি উত্তরটা পাবে। মানে ও উল্টে তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কী খেয়েছো, কীভাবে চলেছো, কী করেছো, ওসব না। মানে ওকে খুবই শান্ত প্রকৃতি। তো তারপরে এই করতে করতে ওর যে মেয়েটি, মানে ওর যে বান্ধবী আর কি, ও আর 5টা বান্ধবীকে বলছে, তার মধ্যে একটি মেয়ে আবার রেডিও স্টেশনে কাজ করতো। আচ্ছা। রাত্রিবেলাও রেডিও জকির রেডিও স্টেশনের কাজ করতো। তা রাত্রিবেলাও রেডিও ইয়েতে যাবে। তো বলছে যে, দেখ এটা কিন্তু আমার ফার্স্ট শুরু, মানে ওটা ওর ফার্স্ট প্রথম দিন মানে রেডিও জকির ফার্স্ট কাজ। তখন বলছে, এই সবাই কিন্তু রেডিও স্টেশনে থাকবি, এই স্টেশন, তোরা কিন্তু সবাই শুনবি, আমি কিন্তু আজকে যাচ্ছি। তো বলছে, ওর সাথে যে বান্ধবীটা ছিল, যেখানে সব তন্ত্র সাধারণত মধ্যে থাকতো, ও বলছে যে, দেখ শ্রেয়ার না বাড়ি যেতে হবে, একদিন চল তো শ্রেয়ার বয়ফ্রেন্ডকে দেখি। কারণ শ্রেয়া অনেকদিন ধরে বলছে বয়ফ্রেন্ড, কিন্তু বয়ফ্রেন্ডের চেহারাটা কিন্তু দেখালো না। আর কোন বয়ফ্রেন্ড? ও তো এখান থেকে বাড়ি চলে যায়, ঠিক আছে, একদিন কিন্তু যেতে হবে। কি মনে হয়েছে এটা ওদের মধ্যে বলাবলি চলছে, হঠাৎ পিছনে করে দেখে কি শ্রেয়া দাঁড়িয়ে রয়েছে। মানে ওরা ছিল ক্যান্টিন রুমে। বলছে, কি আমার ব্যাপারে কথা হচ্ছে? তুই কখন আসলি? আসলাম কেন, ক্যান্টিনে কি তোকে জিজ্ঞাসা করে আসতে হবে? এবার ওরা দেখছো, বাবা শ্রেয়া এত কথা বলছে কবে থেকে, মানে শ্রেয়া কিন্তু এতটা কথাও বলে না। কি আমার বাড়ি যাবি বলছিস? চল আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে তো দেখা করাবো। তা সন্ধ্যাবেলা ঠিক করছে, রাত্রিবেলা প্রায়, এবার ওর বন্ধুটা যাবে রেডিও স্টেশনে। বলছে, দেখ আমার রেডিওর ওখান থেকে বেরোতে বেরোতে 9টা 9:30 হয়ে যাবে, 10টাই হয়ে যাবে, তাহলে 10টার পরেই যাব, তাহলে আজকে রাত্রে ওখানেই থাকবো। তখন ও যে শ্রেয়া বলছে, হ্যাঁ তুই আয় না, আমার বয়ফ্রেন্ডকে বলবো, ও আজকে রাতটা আমাদের এখানে থেকে যাবে।
তখন বলছে বাড়িয়ালি জানতে পারলে জানিস কি হবে, তুই একটা ছেলেকে বাড়িতে ঘরে ঢুকিয়েছিস। বলে বাড়িয়ালি দেখতে পাবে তবে না, বাড়িয়ালি দেখতে পাবে তবে না। হুম। তা তখন ও ঠিক করলো যে ঠিক আছে, এবার এই কথাবার্তাগুলো না ওর বন্ধুদের মধ্যে কারোরই খুব একটা ঠিক লাগলো না, মানে কমফোর্টেবল নয়। কারণ আজ অবধি শ্রেয়া কখনো কারোর সাথে কিছু লুকিয়ে চুরিয়ে কিছু করেনি, আর ও যেইভাবে কথার পৃষ্ঠে কথা বলছে সেরকমভাবে কথাও বলে না। তা কি মনে হয়েছে, ওনা ওই দোতলায় যে মহিলা যারা আছেন আর কি, শ্রেয়া আর কি প্রথমে বাড়িতে ঢুকেছে, কিন্তু ওর আরেক বান্ধবী পিছন 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 কিন্তু গেছে, সেটা শ্রেয়া দেখেনি। শ্রেয়া উঠে গেছে রুমে, বেশ কিছুক্ষণ পর ওর বান্ধবীও ঢুকেছে, ঢুকে না নিচের দিদাকে ডাক দিয়েছে, বলে আপনি একটু আজকে নজর রাখবেন তো যে ওর কোন বয়ফ্রেন্ড আসে, ওর এক বন্ধু আসার কথা আছে, আমি না বাড়িয়ালিকে একটু খবর দেব, আপনাদের বাড়িয়ালির নাম্বারটা আছে? বলে হ্যাঁ বাড়িয়ালির নাম্বার আছে। বলে বাড়িয়ালির নাম্বারটা ওকে দিয়েছে, এটা কিন্তু শ্রেয়া জানে না। তখন বলছি তুমি বাড়িয়ালির নাম্বার চাইছো? বলে না আন্টি একটু দিন, আমার একটু দরকার আছে। হ্যাঁ, দিয়েছেন, নাম্বারটা নিয়ে চলে এসছে। এবার একজন দুজন করে এক এক করে শ্রেয়ার ঘরে গেছে। এবার যে রেডিও স্টেশনে কাজ করে তার তো আস্তে আস্তে 10টা। তখন বলছে কী রে তোর বয়ফ্রেন্ড কোথায়? বলে না সবাই আসুক তারপর তো। সবাইকে না, এখনও তো ও আসেনি, ও মানে যে রেডিও স্টেশন যে কাজ করছে ওর বন্ধুটার কথা বলছে। এরই মধ্যে বাড়িয়ালি যে সেও এসে গেছে। এবার তারপরে না কি মনে হয়েছে, বাড়িয়ালি এসছে, এবার বাড়িয়ালির সাথে সাথে ওই মেয়েটাও ঢুকেছে। তো বলছে কি ব্যাপার শ্রেয়া? ও আন্টি আপনিও এসে গেছেন, আপনাকে তো ও খবর দিয়েছে। ওরা দুজনের মুখ দেখাদেখি করছে, জানলো কি করে যে ও আমাকে খবর দিয়েছে? তখন বলছে তুই তো ফোন নাম্বারটা আমার কাছেই চাইতে পারতিস, তুই ওনার কাছে নিচে দিদার কাছে নাম্বার চাইতে গেছিস কেন? অথচ নিচে দিদা কিন্তু কিছু বলেনি ওকে। আর নাহি ওর এটা দেখার কথা, কারণ ও চলে গেছিল সোজা উপরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে, সেটা দেখেছে। তারপরেই কিন্তু পিছন 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 অনেক পরেও ঢুকেছে, সেটাও কোথা থেকে দেখলো। তা বসুন, হ্যাঁ আমার আজকে বয়ফ্রেন্ড আসবে, আপনাদের সবার সাথে ওর আলাপ করিয়ে দেবো। তা আলাপ করিয়ে দেবে। তা রাত প্রায় 10টা 10:30 ওরা বসেই আছে। হ্যাঁ, বাইরে দমকা হাওয়া, মানে ঝড়, মানে বাড়িঘর উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম। এবার বলছে, তারই মধ্যে একজন বলছে, মানে ওই নিচে যারা থাকতে ফার্স্ট ফ্লোরে তারা যে বলছে কি বাবা আমার তো জামা কাপড় উপরে দেওয়া রয়েছে, আমার তো মনে নেই, উনি সিঁড়ি দিয়ে উঠতে গেছে, এর মধ্যে লোডশেডিং হয়ে গেছে। এবার 1 পা 2 পা বলে কি এই বৌমা ফোনটা একটু নিয়ে আসো তো, ফোনটা নিয়ে এসছে, ফোনের টর্চে মেরে উপরে গেছে। উপরে গিয়ে জামা কাপড় আনতে যাবে, এরকম চাদর দেওয়া রয়েছে, মনে হচ্ছে চাদরের ওই পারে কেউ দাঁড়িয়ে আছে। মানে থাকে না, ধরো চাদরটা যদি আমি মুখে নিয়ে এভাবে তাকি, মানে মুখের উপর চাদরটা দেওয়া, আমার বডি তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু মুখের একটা ফেশিয়াল একটা তো ফিচার তুমি ওপার থেকে বুঝতে পারবে। ওর মা না ওই ভদ্রমানে গিয়ে বলছিল কে, চাদরের ওপারে কে? এবার এরকম তো ঝোড়ো হাওয়া, মানে ছাদে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, ওনার চাদরটা এভাবে টান মেরে দেখে কি ভয়ানক একটা মুখ, মানে থাকে না সারা মুখে মনে যেন কাদা মাখা, সারা বডিতে চামড়াগুলো মানে ঝুরো ঝুরো পোড়া, পুড়ে গেলে যেরকম চামড়া হয় ওরকম চামড়া, বিদঘুটে মার্কা মানে চেহারা তার। ও বাবা চিৎকার মেরে ওইখানে পড়ে গেছে। এবার ছাদে উনি একাই গেছিলেন, এবার ওই চিৎকার শুনে ওনার ছেলের বউ আর যারা 3তলায় ছিল, যারা শ্রেয়ার বন্ধু টন্ধু, ওরাও ছাদে গেছে। কী ব্যাপার দেখে উনি ভদ্রমহিলা নিচে পড়ে আছে, এই তোল উনি কী হয়েছে কাকিমা কী হয়েছে? বলে না এখানে কেউ ছিল আমি দেখেছি। হ্যাঁ, এবার কাকিমা আপনি নিচে আসুন। এবার যে বাড়িয়ালি সে বলছে ছাদে আপনারা রাতে গেছেন কেন, আপনাদেরকে না বারণ করে দেয়নি যে আপনারা ছাদে সন্ধ্যার পরে কেউ যাবেন না? বলে না কই আমরা তো এসব কিছু জানি না। বলে সে কি, কেন আপনাদেরকে আমার হাজব্যান্ড কিছু বলেনি? বলে কেন, আমার ছেলের বউই তো রাত্রিবেলা এখানে শুতো। কি এরকম করে রয়েছে।
এবার যথারীতি রুমে এবার লোডশেডিং হয়ে গেছে, লাইটও নেই, ক্যান্ডেল ধরাচ্ছে, বিশ্বাস করবে না, জানলা দরজা দেওয়া, তাও মনে হচ্ছে না ঘরের মধ্যে সে বাতি নিভিয়ে দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ দেখা যাচ্ছে, হঠাৎ দেখে রুমের মধ্যে শ্রেয়া নেই। শ্রেয়া কোথায় গেল? কারণ সবাই কিন্তু তখন ওই থার্ড ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরেও যারা যারা আছে তারা কিন্তু সবাই তখন থার্ড ফ্লোরে, নিচে শুধু বাচ্চা আর ওই যে ওনার যে হাজব্যান্ড সে রয়েছে, আর নিচে তো একদম নিচের ফ্লোরে বয়স্ক যারা, ওরা। বলছি শ্রেয়া কোথায়? এদিকে খুঁজছে, ওদিকে খুঁজছে, সেদিকে খুঁজছে। হঠাৎ পাশের ঘরে গিয়ে দেখছে হা 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 করেও হাসছে। বলে কি তুই বলবি বলে দেখবি বলেছিলিস না আমার বয়ফ্রেন্ডকে? এই দেখ। ও যখন সরে গেছে না, দেখে একটা চাদর, মানে পুরো মাটি যুক্ত একটা মুখ, বডিটাতে কিছু নেই, মনে যে গায়ের থেকে মনে যেন মাংস খসে খসে পড়ছে। হ্যাঁ, কেউ একটা পাশে দাঁড়িয়ে আছে। ওই দেখে তো সবাই, মানে একমাত্র যে তন্ত্রবিদ মেয়েটা ছাড়া বাদ বাকি যারা ছিল, ওই তন্ত্রবিদ ছাড়া বাদ বাকি যারা ছিল সব রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রুম থেকে বেরোতে যাবে, রুম থেকে বেরোতে দিচ্ছে না, ঠাবার ধম করে দরজাটাকে বন্ধ করে দিল। রুম থেকে তোমাকে বেরোতে দেবে না। এরই মধ্যে কি হয়েছে, ওর যে রেডিও স্টেশন থেকে আসার যে, ওর তো দেরি হতো, ও এসছে, ওর সাথে ওর যে আগের যে বয়ফ্রেন্ড সেও এসছে, মানে শ্রেয়ার যে বয়ফ্রেন্ড সেও এসছে। সে বলছে এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খুলতে কেউ পারছে না। হ্যাঁ, মানে তখন এমন একটা ব্যাপার যে শ্রেয়াকে দেখা যাচ্ছে উন্মাদের মতন হাসছে, আর ওর যে ওই সোকল বয়ফ্রেন্ড যাকে বলছে, মানে সে একটা অনলি ছায়া, মানে তার মধ্যে কিছু নেই, মানে সে মনে হচ্ছে ক্রমশ ওদের দিকে এগোচ্ছে। তখন ওই যে তন্ত্রবিদ যিনি আছে, ও না কি একটা এরকম 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 করে কীরকম একটা ক্রস না কি একটা কাটলো ওদের সবার সামনে এরকম করে করে। তাতে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে মূর্তিটা একটা জায়গায় গিয়ে আটকে গেল, দাঁড়িয়ে পড়েছে, ডান দিকে হচ্ছে না, বাদিকে হচ্ছে না। ঠিক আছে, এই দেখ ওই হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এই দেখ ওই আমার বয়ফ্রেন্ড। তখন ওই যে বন্ধুটা, আরেকটা যে বন্ধু ছিল, সে বলছে এ তোর বয়ফ্রেন্ড না শ্রেয়া, এ তোর বয়ফ্রেন্ড হতে পারে না, এটা তোর বয়ফ্রেন্ড হতে পারে না। মানে ও যে সব দেখছে, ও সেটাও না, মানে ওটা দেখতে ওটা মানে আবছা, কিন্তু মানে ওর কোনো নাক চোখ মুখ কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তারই মধ্যে কী হচ্ছে, মোমবাতির আলো তো নেমে যাচ্ছে, টর্চের আলোয় যা দেখছে মনে হচ্ছে টর্চের আলোটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এক ঝলক দেখছে এক ঝলক নেই, মানে যা হচ্ছে গোটা ব্যাপারটাই কিন্তু অন্ধকারের মধ্যে হচ্ছে, পুরো অন্ধকার। আর দূর থেকে মনে হচ্ছে যে কেউ ওদেরকে দিকে তাকিয়ে আছে, এবং শ্রেয়া ইজ ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট দ্যাট পার্টিকুলার এন্টিটি। তা বাইরে থেকে ওই যে ছেলেটা, ও কী করেছে, দরজাটা এমন ধাক্কা মেরেছে, দরজাটা খুলে গেছে। খুলে যেতে ওর মোবাইলের টর্চ বার করেছে। কী ব্যাপার, মানে কোনো সব ধুম করে তখন বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, একমাত্র ওই যে যে তন্ত্রবিদ যে মেয়েটি, ও কিন্তু ভিতরে রয়ে গেছে। ওকে না এরকম হাত ধরে টেনে বার করেছে ছেলেটা। তো বলছে শ্রেয়াকে এখান থেকে বের করতে হবে। শ্রেয়াকে বের করতে হবে কেন? ও যে বেরিয়ে আসলো, দরজাটা কিন্তু অটোমেটিক লক, শ্রেয়াকে কিছুতে কিন্তু বার করা যাচ্ছে না। ও না ওই ফাঁক দিয়ে, মানে ওই যে একটা ওই কাচে বলে না, কাচের ফ্রেম মতন বসানো দরজার বাইরে, উনি এরকম সরিয়ে ছেলেটা দেখছে যে শ্রেয়া কারোর সাথে খুব, মানে থাকে না গলায় জড়িয়ে জড়িয়ে কথা বলে, ওরকম কারোর সাথে কথা বলছে, এবং সেই মানে যার সাথে বলছে সে কিন্তু কোনো মানুষের চেহারা না। ওই দেখে না এক মিনিটের জন্য ওরা কিন্তু ওখানে দাঁড়ায়নি, মানে ওই যে জিনিসটা বাইরে থেকে দেখেছে যে কার সাথে ওরকম করছে, মানে গলায় জড়িয়ে কথা বলছে সে, অথচ উল্টো দিকে কেউ নেই, শুধু দেখা যাচ্ছে একটা চাদর মোড়া কিছু, যার মধ্যে পুরো কাদা, পুরো কাদা। না এইসব দেখে না, মানে ও সবাই, মানে যে যা যা ছিল, এবার যে তন্ত্রবিদ মেয়েটা বলছে, বলে ও কিছু একটা গণ্ডগোল করেছে, শ্রেয়া কিছু একটা গণ্ডগোল করেছে। তা সেই রাতটা কোনো রকমে বলতে গেলে ওরা রাস্তাতেই কাটিয়েছে। আর ওই যে রুমে যারা বয়স্ক বলতে, ওরা তো ঢুকে গেছে, কিন্তু ওরা ওর বাড়িতে থাকেনি, ওরা বেরিয়ে এসছে, ওদেরকে থাকতে বলেছিল কিন্তু থাকেনি, বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বলছে
যে শ্রেয়াকে কালকে থেকে আটকাতে হবে, কবরস্থানে যেন না যায়। এবার আটকাবে কি বলে আটকাবে? ওই ড্রেস ওই অবস্থাতেই কিন্তু সবাই পরের দিন কলেজে গেছে। শ্রেয়া কিন্তু বেশ ফিটফাট। শ্রেয়াকে দেখে মনে হচ্ছে শ্রেয়া খুব কিছু একটা খুব ভালো কিছু অর্জন করে নিয়েছে। এবার যে তন্ত্রবিদ মেয়েটি, সে বলছে যে তোরা কেউ কথা বলবি না, যা কথা বলার আমি বলবো। আচ্ছা, তখন ওর যে বন্ধুটা, ওর আগের যে এক্স বয়ফ্রেন্ড আর কি, সে বলছে, ওই মেয়েটার নাম ছিল বিনিতা, যে আর কি করতো, বলছে বিনিতা আমার না ভয় লাগছে ওকে নিয়ে। বলে শোন, আমি যখন কথা বলবো তুই কোনো কথা বলতে আসবি না মাঝখানে, যা কথা বলার ওর সাথে আমি কথা বলবো, তুই মাঝখানে কথা বলিস না। তো কলেজে ক্যান্টিন রুমে ও ডেকেছে, ক্যান্টিন রুমে বসে আছে, যেখানে যেই মেয়ে ওদের সাথে খাবার শেয়ার না করে খেত না, সেই মেয়ে আলাদা জায়গাটা আলাদা চেয়ারে বসে একাই খেয়ে যাচ্ছে। আর খাওয়াটা একটা অদ্ভুত রকমের খাওয়া, মনে যেন অনেক বছর ধরে ও কিছু খায়নি। খাওয়াটা অদ্ভুত খাওয়া, পারলে টেবিলগুলোও খেয়ে নেয়, এমনভাবে খাচ্ছে, যেই প্লেটে করে খাচ্ছে সে প্লেটটাও ও খেয়ে নেবে, এত অসীম, ওর ভিতরে এত খিদে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যখন ওয়াশরুমে গেছে, এবার ওয়াশরুমে গিয়ে কী করেছে, ওই মেয়েটা, বিনীতা মেয়েটা ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। বলে শ্রেয়া, হ্যাঁ বল, তুই তো সেই শ্রেয়া নোস, কে আছে তোর সাথে? কই, কেউ তো নেই তো। আমার সাথে তুই লুকাতে পারবি না, তুই বল তুই কে, তোর সাথে কে আছে? কিছুক্ষণ না নিজেকে আয়নার মতন দেখছে, দেখে খিলখিল করে একটা হাসি, ব্যঙ্গ হাসি থাকে না, হ্যাঁ, ওরকম হাসি, এরকম একটা হাসি। ও বুঝতে পারলো যে শ্রেয়া ঠিক নয়, নর্মাল না। তুই আজকের থেকে কিন্তু কবরস্থানে যাবি না। কেন যাব না? যাবি না, তোকে আমি বারণ করছি। ওকে না একটা ধাক্কা মারলো, ওয়াশরুম থেকে বেরোবে, তুই যাবি না, তোকে আমি যেতে দেবো না। ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বিনীতা যে মেয়েটা, ওকে বলছে তুই সরে যা, আমার জন্য বাইরে ওয়েট করছে। কে ওয়েট করছে? না, আমার বয়ফ্রেন্ড। তোর কোনো বয়ফ্রেন্ড নেই, তুই যাকে বয়ফ্রেন্ড বলছিস সে তোর বয়ফ্রেন্ড কোনোদিনও হতেই পারে না, হতেই পারে না। তুই সরে যা, তুই সরে যা। এমন কি করেছে, ব্যাগটা নিয়ে এসে ওর উপর একটা আঘাত করেছে, সরে যা। ও না মনে মনে কি একটা মন্ত্র বলেছে। ওতে না দেখা যাচ্ছে আস্তে আস্তে ওর রাগ তো হচ্ছে, কিন্তু ওর রাগটার উপর প্রকাশ করতে পারছে না। বেশ 7 ঘন্টা কি তারও বেশি অটোমেটিক দেখলাম ও দেখেছে, বিনা দেখছে আস্তে আস্তে শ্রেয়া নর্মাল হচ্ছে। নর্মাল যখন হয়েছে, ওকে না কিছুটা জলের ঝাপটা মেরেছে। বলে আমি, এ কি কটা বাজে, ই বাবা আমার তো ক্লাস মিস হয়ে গেল, আমরা ওয়াশরুমে কী করছি, চল 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 ক্লাসে চল, ক্লাসে চল, শ্রেয়া বলছে। ক্লাসে গেছে, পাশেই বিনীতা বসে আছে। ও কিন্তু টিচারের দিকে মন নেই, ও কিন্তু শ্রেয়াকে দেখে যাচ্ছে যে ও খাতায় কী লিখছে না করছে। এবার কি করেছে, ও দিদি যে আছে, ও ঠিক করলো ওর দিদিকে খবর দেবে। ওর দিদির ফোন নাম্বার সবই ওদের কাছে ছিল, ওর দিদিই দিয়ে গেছিলো, বলছে তোমাদের যদি কখনো আপদ বিপদ কিছু যদি মনে হয় যে আমার বোনের শরীর খারাপ হয়েছে বা কিছু দরকার, টাকা পয়সা দরকার, ও তো এখানে একা থাকে, আমাকে জানাবে। ও কী করেছে, ওর দিদিকে ফোন করেছে, দিদি কিছু জিনিস নর্মাল লাগছে না, ঠিক আছে আপনি একটু আসুন না। কি হয়েছে? তখন ওকে ওভার দ্য ফোন বেশ কিছু বলেছে। এবার ওর দিদি সেই ইঙ্গিতে যা আর কি ওকে বলেছে, সেটা ওর খুব একটা অ্যাকসেপ্টেবল লাগেনি। ও বলছে বাবা এই তো অনেক রকম সমস্যা রয়েছে ভিতরে, কি করা যায় তাহলে? ওরা প্রকাশ করেনি তখন, বলছে না। এবার 2 দিন পরে ছিল অমাবস্যা, ওকে বলছে যা করার হবে এই অমাবস্যার মধ্যে কাজটা সারতে হবে, নইলে শ্রেয়ার বিপদ আরও বাড়বে। কেন ও কিন্তু ওই
সোকল বয়ফ্রেন্ডের উপর ভীষণই ফ্যাসিনেটেড হয়ে গেছে। তা ওই ম্যাটারটা কাউকে বলেনি, একমাত্র ওই ছেলেটাকে ছাড়া। তো বলছে ছেলেটাকে গেছে, ছেলেটার মানে ওর যে আগের যে বয়ফ্রেন্ড বলছে, শোন আমাদেরকে না ওর পিছন পিছন কবরস্থান যেতে হবে। ও কোথায় যায়, জায়গাটা কোথায় আমাদের জানতে হবে, কারণ ওর বাবা মার কবর কোথায় সেটা তো ওদের পক্ষে যাওয়া সম্ভব না, আর ওরা কবরস্থানে যায়ও না। কবরস্থানে ও যেত কারণ মেয়েটি মুসলিম ছিল। তা তো বলছি কবরস্থানে গিয়ে কী করবো? বলে কী করবো তো সেটা আমি জেনে নেবো, দেখে নিবি, যাবি যখন দেখতেই পাবি, প্রশ্ন করবি না, আর এই নিয়ে কারোর সাথে কথা বলবি না, যেতে হবে আমাদের। পিছন 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 একদিন গেছে, ধরো কালকে অমাবস্যা, আগের দিনকে ওরা সবাই মিলে ঠিক করে না ওর সাথে যেতে হবে। তো সেই দিনকে ওই বিনিতা আর ওই ছেলেটি পিছন পিছন যায়, মানে ও বাসে উঠে গেছে, ছেলেটার বাইকে করে ওরা এই বাসের পিছন পিছন গেছে। কেন তুমি বাসের জন্য অপেক্ষা করো, আবার নেক্সট বাস, ততক্ষণে ও কোথায় চলে গেছে, কোন দিকে চলে গেছে তুমি তো জানবে না, আর ওরা যেহেতু কোনোদিন ওই রাস্তায় যায়নি ওরা জানে না। তো গেছে, দেখে মেয়েটা যাচ্ছে আর পাশে এইভাবে কথা বলতে বলতে যাচ্ছে, আর খুব হাসি, মনের মধ্যে খুব খুশি। তবে ছেলে বলছে কবরস্থানে যাচ্ছে এরকম হাসতে হাসতে, ওনা বিশ্বাস করতে পারছে না যে শ্রেয়াকে দেখছে, এটা কোন শ্রেয়া। বলে এই শ্রেয়া আমাদের শ্রেয়া নয়। ওনা দেখলো, দূর থেকে দেখছে যে একটা জায়গায় গিয়ে শ্রেয়া বসে পড়লো, মানে ওটাই হচ্ছে ওর বাবা মার কবরস্থান। এরই মধ্যে দিদির ফোন এসছে। ফোনটা এসছে, ওর ফোনটা তখন কেটে দিয়েছে, কারণ বুঝে যাবে তো যে কেউ কথা বলছে, কে কথা বলছে, যদি বাই চান্স টের পেয়ে যায়, ফোন লাইনটা কেটে দিয়েছে। কবরস্থান থেকে ওরা বেরিয়ে এসছে। তখন বিনিতা ভাবলো এই যে মাটি কাদা এগুলো কিন্তু সব ওই কবরস্থান থেকেই যাচ্ছে ওই বাড়িতে। কেন ওই মাটি কবর থেকে ও মাটি নিয়ে যাচ্ছে, কেন, কারণটা কি? ব্যাপারটা কি হয়েছে, ওই মাটি ও খেত। আচ্ছা, মাটিটাও খেত। এটা দেখেছে যখন ক্যান্টিনে বসতো, অন্য সব সময় ওয়াশরুমে যাব বা রুমের বাইরে যাচ্ছে কোথাও একটা গিয়ে ও তো নজরে রাখতো, ও দেখছে পকেট থেকে বার করে মাটি খাচ্ছে, সব কবরস্থানে কিন্তু মাটি। ওর এগুলো বেশিরভাগ সময় না ও মাটিই খেত। এবার যখন ও সুস্থ থাকতো, মানে নিজের মধ্যে থাকতো, তখন ওর ওই খিদে, মানে ও তো খেত না তো কিছু, তখন ওর খিদে পেত, ওই যে খাওয়াটা খেত দেখে মনে হতো জন্ম জন্মান্তরে ও খায়নি। তো এইবার ও ঘুরে এসে মেয়েটা ও দিদিকে ফোন করে, দিদিটাকে ফোন করে, বলে দিদি আপনি একটু চলে আসুন, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি শ্রেয়। দিদি বলছে দেখো আমি তো কালকের মধ্যে আসতে পারবো না। আমি বলছি না, আপনাকে কালকের মধ্যে আসতেই হবে, আপনি তাহলে ফ্লাইটে চলে আসুন, দরকার আছে, আপনার বোন কিন্তু অসুস্থ। বেশি কিছু বলেনি, এইটুকুই বলেছে। তো দিদি যথারীতি পরের দিন ভোরবেলা সকালের ফ্লাইটে পৌঁছে আছে, ঠিক আছে, না মানে রাতেই পৌঁছেছিল এরকম কিছু হবে। তো দিদিকে দেখে না ওর বোন, তুই তুই কেন এসছিস, মানে এরকম একটা কেন এসছে। হ্যাঁ, তো সাথে দেখছে ওই ওর বান্ধবী টান্ধবী সবাই রয়েছে। এবার অলরেডি ব্যাপারটা বিনিতা বলেছে যে কী হচ্ছে ব্যাপার। তখন বলছে, শ্রেয়া বলছে যে ও তুই আমার পিছনে পিছনে লোক লাগিয়েছিস, আমি কোথায় যাই না যাই সেগুলো তুই দেখিস, কালকে আমি কবরস্থানে গেছিলাম, তুই কেন গেছিলি, অথচ দেখো ও কিন্তু বাসে গেছে আর ওরা কিন্তু পিছনে পিছনে বাইকে গেছে, তাও কিন্তু ও কিন্তু জানতে পেরেছে। ফলো করছিস। আচ্ছা বললি না তো আমার বয়ফ্রেন্ডকে তোর কেমন লাগলো, আমার বয়ফ্রেন্ডকে তুই দেখিয়েছিস কোথায়, মা না ওটা তোর বয়ফ্রেন্ড নাকি, ওটা আবার বয়ফ্রেন্ড, এইভাবে না ওর সাথে একটা তর্কাতর্কি হচ্ছে, আর ইচ্ছা করেও তর্কটা করছে, দেখতে চাইছে যে ও রাগে কি না। আর ওর দিদি তো এই ম্যাটারগুলো বুঝতে পারছে না, ও দিদি একবার হাঁ করে ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, কে বয়ফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড, কী নিয়ে কথা হচ্ছে, এই হচ্ছে। এবার হুট করে একটা জায়গায় দেখলো শ্রেয়া খুব রেগে গেছে, কেন ওর বয়ফ্রেন্ডের নামে খুব মানে উল্টো পাল্টা বলছে।
অ্যাকচুয়ালি যে বয়ফ্রেন্ড বলছে ওটা কোনো বয়ফ্রেন্ডই না, তাহলে? ওটা একটা এন্টিটি। আচ্ছা। এই যে কবরস্থানে যেত এবং ওকে বারণ করা হতো, এবং পার্টিকুলারলি ওই সময় যে গেছে, আমি যেটা তোমাকে বলেছিলাম, ওইটা ওর যাওয়াই উচিত হয়নি। এবং যখন এই ঘটনাগুলো সব বলে ওর দিদিকে আলাদাভাবে, ওর দিদি বলেছে যে এটা ওদের ফ্যামিলির একটা কার্স আছে। কার্স মানে ওরও যে বাবা আর ওরও মার কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয়েছে, নর্মাল ডেথ না। কেন ওর বাবা মাটি থেকে থাকে না, দেখবে যারা তান্ত্রিক বিদ এসব আছে তারা কিন্তু বেশিরভাগই মানুষের মাথা, হাড়, ওর বাবা এসব করতো। আর ওর মা এটা বাধা দিত যে এই করে কিন্তু আমাদের সংসারে খুব বাড়িতে একটা মানে অনেক রকম ধরনের কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে। এই করে কি হলো, এবং ওর বাবা কি করতো, সেই সব হাড় গোড় কবরের থেকে খুঁড়ে নিয়ে এসে কিভাবে জানি বাড়িতে নিয়ে এসে, যে বাড়িতে আর কি ওর দিদি যে মানে দেশের বাড়ি বলতে গেলে, ওইখানে এগুলো সব করতো ঘরের মধ্যে। এবং যেখানে কবর দেওয়া হয়েছিল, মানে ওরা কিন্তু পরে ওই জায়গা ছেড়ে এদিকে চলে আসে মহারাষ্ট্রে, ঠিক আছে, তাও নিজেদের বাড়িতে থাকতে পারেনি। বলে না পাপ বাপকে ছাড়ে না, এখানে আসলো, ভেবেছিল ওর মা একটু ভালোভাবে সুখে সংসার করবে, মানে ওই ঝামেলা থেকে নিষ্পত্তি। কিন্তু ঝামেলা থেকে নিষ্পত্তি পাবে কীভাবে? নিজের হাজব্যান্ডকে তো ছেড়ে চলে আসতে পারছে না। যা করা দেশে গ্রামে অনেক সমস্যা করেছে, যার জন্য সেই বাড়িঘরদোর ছেড়ে চুড়ে বিক্রি করে দিয়ে চলে আসতে হয়েছে। মানে এক এক করে ওই ফ্যামিলিতে মারা গেছে সব। মানে ওর বাবা চাইতো মানে অনেক যুগ ধরে সে বাঁচবে। আচ্ছা। এবং ওই যে হাড় গুড় যে নিয়ে আসতো তাদেরকে নিজের রক্ত দিত, এইসব নিয়ে অনেক কিছু তন্ত্র সাধনা করত। কিন্তু হলো তো সেটা উল্টো, হয় না, ভূত ভবিষ্যৎ বর্তমান, এটা ভূতকাল কাল ভবিষ্যৎকাল বর্তমান, আমাদের না এগুলো হচ্ছে একটা সাইকেল, আমাদের ওটা মেনে চলতে হয়। আমরা কখনো এটা বলতে পারি না আমরা ইহযুগ মানে অনেক যুগ যুগ ধরে বাঁচবো, এটা হয় না। যার লাইফ আছে তার অন্ত, তার শেষও আছে, সেটা গাছ হোক, একটা পোকা হোক, একটা যাই হোক। কিন্তু ওর বাবা, মেয়েটির বাবা এগুলো মানতো না। মেয়েটির বাবা মনে করতো না আমি অনেক যুগ যুগ ধরে বাঁচবো। এই যে জিনিসটা হলো, আর যেই বাড়িতে হয়েছে সেই বাড়িটার মধ্যে একটা অঘটন আগেই ঘটেছিল। আচ্ছা। যেরকম ওই দোতলার যে রুম, সেটা কেন ভাড়া দেওয়া হয় না, কারণ ওইখানে আগে এক হাজব্যান্ড ওয়াইফ থাকতেন এবং বউটি নিজের গায়ে আগুন দিয়ে মরেছে, আত্মহত্যা করেছে। ওখানে কিছু একটা ছিল হাজব্যান্ডের সাথে, সেটা কী ব্যাপার জানা নেই। কিন্তু তারপরে অনেক চেষ্টা করেছে, কিছুতেই কিন্তু ওই স্পিরিটকে ওই বাড়ি থেকে সরানো যায়নি। কিছু একটা ব্যাপার আছে যেটা কিনা বাড়িওয়ালাও কিন্তু জানে না। এখানে বাড়িওয়ালার কোনো দোষ নেই, কিন্তু বাড়িওয়ালার কোনো ফল্টই নেই, কিন্তু দোতলাতে কাউকে থাকতে দেবে না। মানে দোতলাটা হয়ে গেছে ওরই একমাত্র, ওই থাকবে। মানে এমনকি বাড়িওয়ালি গেলেও থাকতে পারে না। দিনের বেলা যা থাক, রাত্রিবেলা তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। ধূপধাপ জিনিস পড়ে যাচ্ছে, শাওয়ার কল খুলে যাচ্ছে, রান্নাঘরে বাসন পড়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক লাইট চলে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক দেখছি মানে প্রচণ্ড গরম, তুমি থাকতে পারছো না। মানে গরম মানে কি, আগুনের যে গরম, ওরকম গরম। কেন ওই রান্নাঘরেই তো গায়ে আগুন দিয়ে মরেছিল মহিলা। অনেক রকম। আর এই যে এই যে মেয়েটি যে এসছে, এই এন্টিটিটা রাস্তা পেয়েছে কেন, অলরেডি বাড়ির মধ্যে একজন অলরেডি বসবাস করছে। এইবার ওর দিদি বলল, মানে শ্রেয়ার যে দিদি, শ্রেয়া তো অলরেডি ওর বান্ধবীর সাথে ঝগড়া করতে করতে ও নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে, কোনো কথা না। ওরই ফাঁকে দিদি কিন্তু সব ঘটনাগুলো ওকে বলেছে। এবার বলছে যে ওকে একটু কবরস্থানে নিয়ে যেতে হবে, কেন ওর সাথে যে রয়েছে তাকে ওর থেকে ছাড়াতে হবে, ওকে নিয়ে যেতে হবে। এবার কি করা যায়, ও তো যাবে না। কি করেছে, বাইরে থেকে খাবার এনেছে। এবার ওকে বলেছে শ্রেয়া তুই একটু চা কর,
চায়ের মধ্যে ও মনে হয় যেন কিছু না কিছু মিশিয়ে দিয়েছিল বিনিতা। ও না ঘুমিয়ে পড়েছে। এমনিতেও সকালবেলা যখন নর্মাল থাকতো ও না বলতো আমার খুব ঘুম পাচ্ছে, মানে কেউ সারা রাত তো ঘুমাতো না, সারা রাত একা বক 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 করতো। দিন যখন হতো ভোরের আলো ফুটলে তখন ও নিজেকে একটু হালকা মনে করতো মেয়েটা, কিন্তু ওর সাথে যত কিছু হচ্ছে ও কিন্তু জানে না। বান্ধবীরা বলছে এ তো অমাবস্যা, কালকে আজকেই তো অমাবস্যা, আজকে রাতের মধ্যে কাজ সারতে হবে, নইলে শ্রেয়ার কিন্তু অবস্থা খারাপ, ওকে বাঁচানো যাবে না। আর ও বাঁচতে চাইছে না, মানে এরকম একটা ব্যাপার। এইবার সেদিনকে কি হয়েছে, অমাবস্যা, কিন্তু এমন হচ্ছে যে ওরা কোনো ক্যাব পাচ্ছে না, কিছু পাচ্ছে না যে যাবে। এদিকে ও তো যে ছেলেটা যে তার ঘাড়ে এরকম হয়ে রয়েছে, মানে ওকে এইভাবে ধরে রেখেছে ওর দিদি, মাথাটা ওই ছেলেটার ঘাড়ের মধ্যে দেওয়া। কিছু একটা করেছে বিনিতা, মানে এমন করেছে যাতে ওর জ্ঞানটা না আসে, মানে ও জ্ঞান আসলে ওকে নিয়ে যাওয়া যাবে না। বাইরে তুমুল হাওয়া, মানে তুমুল ঝড়, মানে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, মানে এরকম একটা অবস্থা। এবার কোনোভাবে এবার বাইকে করে তো নিয়ে যেতে পারবে না, তাই নিয়ে যাবে কী করে, যা হোক করে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে সে ট্যাক্সির মধ্যে সবাই উঠেছে, ওর দিদি, ওর দুই বান্ধবী, শ্রেয়া, ওই ছেলেটা, ইভেন কি বাড়িয়ালিও গেছে, মানে একটা ট্যাক্সির মধ্যে 7 জন উঠেছে। এবার ট্যাক্সিরা বলছে আরে ইতনে সারে প্যাसेंजर हम नहीं लेके जाएंगे, এভাবে বলছে। বলে আরে চলো না भैया, इमरजेंसी है, इसको लेके जाना पड़ेगा, हॉस्पिटल में लेके जाना पड़ेगा। बोलेছে तुम इधर जाओ उधर जाओ। बोले अरे ये अब कहाँ, ये तो कब्रिस्तान है। बोले हाँ यहाँ पे तुम बात मत करो, हमें यहाँ पे ही छोड़ दो। বলে ওকে টাকা পয়সা দিয়ে বেরিয়ে গেছে। আর ট্যাক্সি ড্রাইভারটা হাঁ করে তাকিয়ে আছে, কি ও বললো হসপিটাল, নিয়ে আসলো কবরস্থান আমাকে। ট্যাক্সিটা ওখান থেকে বেরিয়ে গেছে। এবার বেরিয়ে গেলে কী হবে, ট্যাক্সিটার ভিতরের মধ্যে কিউরিসিটি গুজিয়েছে, কী হলো আমি একটু দেখি, মানে এরকম একটা ব্যাপার। তো যাচ্ছে এবার ওর দিদিকে জিজ্ঞাসা করছে যে ওর বাবা মার মারা গেছে কত বছর হয়। বলে তা তো হয়েছে, মানে ওকে তো আমিই বড় করেছি, আমাকে এখন কাজের সূত্রে বাইরে থাকতে হয়, এবারে তো যে বাড়িটায় তোমরা থাকতে, বলে ওই বাড়িটাতে আমরা থাকতে পারছি না, মানে মহারাষ্ট্রে কিন্তু ওদের নিজস্ব বাড়ি, কিন্তু সেখানে কিন্তু থাকতে পারে না। আর ও দিদি কাজে বাইরে, তার জন্যই বোনকে দিয়েছে ভাড়া বাড়িতে, লোকজনের মধ্যে থাকবে, দেখবে কে, ও তো কলেজ গোয়ার, ওকে নিয়ে তো আর ঘুরতে পারবে না। এবার ওর দিদি দেখিয়ে যায় যে এইটা হচ্ছে বাবা মার মেয়েটাকে ওখানে বসিয়ে ওখানে বসে প্রে করছে যে আপনি যে আপনার মেয়েকে এরকম বিপদে ফেলে গেছেন, ওকে কে বাঁচাবে, আপনি যে কাজটা করেছেন সেই কাজটার জন্য কিন্তু আপনার মেয়ে ভুক্তভোগী, এটা কিন্তু আপনাদের জন্মান্তরে কার্স, যতক্ষণ না আপনি ওকে না ছাড়ছেন, আপনি ওকে গাইড না করছেন, ওকে কিন্তু বাঁচানো যাবে না, আপনি রক্ষা করুন। মানে এরকম কবরের পাশে বসেই ওই বান্ধবীটা বিনিতা যে এইভাবে প্রে করছে। বলে ওকে ধরে কী করছে, ওর আঙুলটাকে কেটেছে, একটুখানি কেটে না রক্ত ওর মধ্যে দিয়েছে কবরের যে ওইখানটাতে, এই যে দিলাম, আপনি এতে সন্তুষ্ট থাকুন, আপনি আপনার মেয়ের ক্ষতি করছেন। মানে কি হয়েছে ব্যাপারটা, ও যে মারা গেছে, ওর মানে ওর বাবা যে মারা গেছে, সেটাও কিন্তু অপঘাতে মৃত্যু, মানে ওই যে এন্টিটি সেই কিন্তু মেরেছে। কেন মেরেছে, লাস্টে ওর বাবা ভুল বুঝতে পেরেছিল যে কেউই অমর নয়, অমর থাকতে পারবে না, রক্ত দেওয়াটা বন্ধ করে দিয়েছিল, ওই এন্টিটি এসে ওর প্রাণটা নিয়েছে। এবং ঘর থেকে নানান রকম সাইজের, মানে নানান রকম চেহারার খুলি, হাড়, ছোট বড় যা পেয়েছে তাকেই ওর বাবা ধরে নিয়ে আসতো সেই সব। এই যে এন্টিটিগুলো, এগুলো তো মানে নিষ্পত্তি হয়নি এর, এবং সেটাই তাড়া করে বেরিয়েছে ওদেরকে। এবার ওর দিদি তো পুরো আউট অফ রিচ হয়ে গেছে, দিদি একটা অন্য জগতেই বসবাস করতো। আর বেশিরভাগই দেখবে যারা উইক হয় তাদের কিন্তু বেশিরভাগ অ্যাটাকটা হয়, যাদের রাশি দেখবে মানে হয় নরম রাশি হয়, ভারী রাশি না, হালকা রাশি যাদের হয়। এইবার দিদি বলছে যে আপনি এতে সন্তুষ্ট থাকুন, এটা যে আপনাকে দেয়া হলো, আপনি এটা নিয়ে ওদের সঙ্গে আপনি লড়ুন, লড়াইটা আপনার মেয়ের লড়াই নয়।
এই করে না ওইখানে বিশ্বাস করবে না, ওই সময়তে ওর যে মানে বন্ধুটা এরকম করছে মানে ঘুমের মধ্যেই কিন্তু। আর বাড়িয়ালি যে সে না এরকমভাবে দেখছে, মানে ওনা বিশ্বাস করতে পারছে না যে ও কী দেখছে। হ্যাঁ, আর রাত হয়ে গেছে, প্রচুর রাত, সে প্রায় 11টা, 11:30, 12টা এরকম হবে। মানে আশেপাশে কেউ নেই। আর কবরস্থানে রাত্রি 12টার সময় কে থাকবে? যার দরকার পড়লো কবর দিতে আসছে তা আলাদা কথা, কিন্তু এমনিতে রাত্রি 12টার সময় কে যায়? ওনা এপার ওপার দেখছে, ওনা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, প্রচণ্ড ভয় ভিতরে। ওনা বারবার বলছে পাশে যার যে বন্ধু আছে, এবার যাই চলো। এবার ওইভাবে তো বেরোতে পারছে না, ওইভাবে ওরা বেরোতেও পারবে না, কারণ বিনীতা বলেছে আমি যতক্ষণ না বলবো, যেরকম এসছো তোমরা নিজেরা, আমাকে না বলে কিন্তু বেরোতেও চেও না, তাহলে ক্ষতি আছে। এবার ওইখান থেকে হঠাৎ শ্রেয়ার জ্ঞানটা চলে এসছে। কী হলো? বিনীতাকে মারলো এক থাপ্পড়। হ্যাঁ, বিনীতা বলছে এই ওকে ধর। ওর ছেলেটা গিয়ে ওকে ধরেছে, সে ধরে রাখতে পারে না, মানে ওকে ছাটিয়ে মানে মেরে ধরে একটা ছেলেকেও মারছে, মানে পারলে ওকে মেরে মাটিতে পুঁতে দেয়, মানে ওর মধ্যে তখন এতটা শক্তি চলে এসছে, যে করে হোক ওকে ধর। এবার ওকে ওই বাড়িয়ালি, ওর ওই বয়ফ্রেন্ড, আরও যে 2 বন্ধু মিলে, মানে 4 জন মিলে মেয়েটাকে ধরে রেখেছে। বলছে যে করে ওকে এক এক করে ওকে বিয়ের বাইরে নিয়ে আয়, আমি একটা গন্ডি কাটছি, তুই শিগগিরই যা। ও কী করলো, কবরস্থানের আশপাশে কী সব ছেটালো এরকম করে, ঠিক আছে। ঠিক আছে, ওকে নিয়ে সে মানে ও তখন কীরকম একটা মানে উন্মাদ, মানে ও ওখানেই থাকবে, ও যাবে না। হ্যাঁ, নেই মেরা 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 নেই মুঝসে আলাদা, আমার থেকে ওকে আলাদা করো না, আমার থেকে ওকে আলাদা করো না, মানে ওর বয়ফ্রেন্ডের কথা বুঝতে চাইছে, ঠিক আছে। মানে কেউ তোর বয়ফ্রেন্ড নেই এখানে, ওটা তোর কোনো বয়ফ্রেন্ড না, কোনো বয়ফ্রেন্ড তোর আজ অবধি হয়নি, যে ছিল সে তোর পাশেই দাঁড়িয়ে আছে, আর কোনো তোর বয়ফ্রেন্ড টেফ্রেন্ড কেউ না। অ্যাকচুয়ালি কী হয়েছে, ও একা একা থাকতো তো, ও একটা সঙ্গী চাইতো। এবার ওই যে এন্টিটিটাকেই ও নিজের সঙ্গী করে নিয়েছিল, বাট দিস ইজ আ এন্টিটি, এ তখন কখনো তোমার নিজের সঙ্গী হতে পারে না। আর বিশেষ করে দেখো, যেরকম মানুষের মধ্যে ভালো খারাপ আছে, আত্মার মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে। এ কিন্তু ভালোর পর্যায়ে ছিল না, এ চাইতো ওর কাছ থেকে রক্ত শুষে আমি নেব। আমি প্রথমেই বলেছিলাম এটা কার্স, বাঁচতে দেবে না, মানে বংশবৃদ্ধি হতে দেবে না। ও দিদি বেঁচে গেছিল যেহেতু টোটালি আলাদা হয়ে গেছিল। এইবার ওকে বলছি যে তুই শিগগিরই ওকে এখান থেকে ইয়ের বাইরে নিয়ে যা। 4 জন মিলে ওকে প্রায় বলে পাজাকোলা করে, মানে ছেলেটা একা পারছে না, ওকে বাইরে নিয়ে যায়। এবার যখনই গেছে, বিনীতা কিন্তু এরকমভাবে জল দিয়ে ছুটতে যাচ্ছে, মানে পিছন দিকে কিন্তু তাকাচ্ছে না, জল দিয়ে ছুটতে আর মন্ত বলছে এরকম ছুটতে যাচ্ছে। কিছু দূর যখন গেছে, পুরো মেইন রাস্তা, মানে তখন প্রায় রাত্রি 1:30 কি 2টো বাজে, দূর থেকে কুকুরের পাল চিৎকার করছে। মানে অত রাতে দেখেছে লোকজন, মানে ওরাও দেখো পশু পাখিরা কিন্তু আগে জানতে পারে যদি বাইরে কিছু হয়। হঠাৎ দেখলো কুকুরের চিৎকারটাও থেমে গেছে, তখন বুঝতে পারলো যে না, আবহাওয়াটা একটু শান্ত হয়েছে। অনেকক্ষণ চুপ থাকার পর যখন ভোর হয়ে আসছে, দেখছি ওই ট্যাক্সিওয়ালাটা যার সাথে নাকি গেছিল, ও দেখে দূরে, মানে 4 মাথার মোড় সেইখানটায় দাঁড়িয়ে রয়েছে। বলে ভাইয়া যাएंगे, তখন ঘুরে দেখছে কি ও, বলে এই কি তুমি? मैंने हमको पता था कि आप लोगों में कुछ चल रहा है, इसलिए मैं रुक गया हूँ। हाँ, मैंने रुक गया था। বলে তুমি কি ভিতরে গেছিলে? বলে না না, अंदर कौन जाएगा, हम तो बाहर खड़े थे। बोले तुमने कुछ देखा है? नहीं मेम साहब, हमने कुछ नहीं देखा है, सिर्फ मुझे ये पता था कि आप लोगों को टैक्सी चाहिए होगी। ফিরবে কিসে? তো ওই ট্যাক্সিতে করে ফিরেছে। ফিরে সেদিনকে সবাই, মানে বাড়ি আলিটালি সব অঘরে ঘুমিয়েছে, মানে ওই 3 তলাতেই। শ্রেয়াও ঘুমাচ্ছে, শ্রেয়ার ঘরে আরেকজন, ওই ছেলেটা যারা ছিল সব, ওরখানে গভীর ঘুম। এবং ফার্স্ট ফ্লোরে ওই যে হাজব্যান্ড ওয়াইফ যারা থাকতো, তারাও কিন্তু বলছে না আমরা আজকে রাতে ভালো ঘুমিয়েছি।
আমরা আজকের রাত্রিটা ভালো ঘুমিয়েছি। মানে সকালে কখন উঠেছে ওর হাজব্যান্ড বলছে, মা এই তো 10টা বাজে, যা আমার অফিস মিস হয়ে গেল। মানে 8টার সময় বেরোতো, আমার অফিস মিস হয়ে গেছে। বলে আমরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম। মানে হঠাৎ ওরা ফিল করছে কি ওদের সবারই ঘাড়ের থেকে মনে হয় যেন কিছু একটা ভারী নেমে গেছে, হালকা একদম। তো বাড়িওয়ালি বলছে, বলে না, এতদিনে মনে হচ্ছে আমার বাড়িটা একটা বাড়ি, এতদিনে মনে হচ্ছে আমার বাড়িতে আমি থাকতে পারবো। এবার ওই যে বান্ধবী শ্রেয়াকে বলছে, তোর 2 দিন আর কলেজ যেতে হবে না, তোকে এই মাদুরিটা দিলাম, তুই এটা পরে থাকিস। ও কিন্তু নর্মাল হয়ে গেল। দিদি বলছে যে দেখো আমি তো 3 দিনের ছুটি নিয়েছিলাম, আমার ছুটিটা কিন্তু এবার হয়ে গেছে, আমাকে কিন্তু কালকে যেতে হবে, তা আমি তাহলে ওকে নিয়ে যাই আমার সাথে। তা শ্রেয়া বলছে, না দিদি, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ও কিন্তু জানেই না যে ওর কী হয়েছে ওর সাথে। বলে বলতো আমরা গতকাল কোথায় গেছিলাম? ক্যাফে গেছিলাম না সিনেমা, মনে করতে আসলে ক্যাফে সিনেমা তো কোথাওই যায়নি, ওরা গেছিলো তো অন্য জায়গায়। ও ঠিক আছে, হ্যাঁ আমরা ক্যাফেতেই গেছিলাম, ঠিক বলেছিস, ঠিক আছে শ্রেয়া, সি ইউ অ্যাট দ্য কলেজ। তো বলে সব যে যা মতন বেরিয়ে গেছে। শ্রেয়া ফিটফাট হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কলেজে চলে গেল। বলে এই ড্রেসটা তো আমাকে বার্থডেতে দিয়েছিলিস না, দেখ আজকে আমি ড্রেসটা পরে এসেছি। বলে ওয়াও শ্রেয়া, লুকিং বিউটিফুল। কেউ আর ওই কথাটার মধ্যে জানি তো, সবাই বলছে যাক তাহলে শ্রেয়া একদম ব্যাক, আমাদের শ্রেয়া। তা ও না যখন বন্ধু বান্ধবের মধ্যে থাকতো খুব হাসি খুশি, কিন্তু যেই ও একা, ধরো এই যে বাসে করে ফিরছে বাড়ি, ও না পুরো চুপ, মানে মুখটা পুরো কালো হয়ে যেত। কিন্তু বলে না, মনের কষ্টটা, কেউ আছে খুব চাপা স্বভাবের, বলতে পারে না। মেয়েটা চিঠি লেখে, চিঠিটা পায় হচ্ছে গিয়ে পরের দিন, এটা পরের দিনের কথা বলছি, যখন ওর বন্ধুরা দেখে যে শ্রেয়া কলেজে আসেনি। কেন কলেজে আসেনি, কী ব্যাপার? ওর ছেলে বন্ধুটাকে পাঠায়, এই দেখ তো গিয়ে ও আসেনি কেন কলেজে। বাড়িতে গেছে, গিয়ে বলছে দিদা আপনি শ্রেয়াকে নামতে দেখেছেন? বলে না, শ্রেয়া তো 2 দিন হলো নামেনি নিচে। তাহলে আবার শরীর খারাপ হলো, ওর ভিতরটা ছ্যাত করে উঠেছে। উপরে বেল বাজালো, মাসিমা আপনি দেখেছেন? বলে না ভাই, আমি তো ওকে দেখিনি। দেখছে দুধের প্যাকেট, খবরের কাগজ সব গেটটার সামনেই রাখা। মানে একজন আসতো যে খবরের কাগজ টাগজ দুধের প্যাকেট ট্যাকেট দিয়ে যেত, মানে ওই বাড়ি ভর্তি সবাইকে তো দিত, ওকেও দিত। কী হলো? শ্রেয়া দেখছে পর্দা টানা, মানে এই যে দরজার ওই গ্লাসের ফাঁক থেকে যে দেখতো সেটাও দেখা যাচ্ছে না। ওনার বন্ধুকে ফোন করেছে, দেখ শ্রেয়া না দরজা খুলেই না দুধের প্যাকেট, কাগজ টাগজ সব বাইরে পড়া, ক্লাস চলছে, ক্লাসের মাঝখানে বেরোতে পারছে না। পিরিয়ড শেষ, টিফিনের রিসেস টাইমেই বেরিয়ে পড়েছে। লাস্টে দরজা ভেঙে ঢুকেছে, বলছে দরজা ভাঙতে হবে, বাড়িয়ালিকে খবর দিয়েছে। বাড়িয়ালি এসছে, এবার লোক নিয়ে এসছে বাড়িয়ালি, ভিতর থেকে পুরো লক। দরজা খুলেছে, দেখছে গলায় দড়ি ঝুলছে শ্রেয়া। এইটা দেখা মাত্র বিনিতা, বন্ধুবান্ধব যারা ছিল, কি কান্না। বিনিতা বলছে আমি জানতাম এই জিনিসটা হবে। ওকে যে মাদুরিটা দিয়েছিল, সে মাদুরিটা দেখছে মেঝেতে পড়া। ব্যাপারটা কি হয়েছে, ওই যে এন্টিটিকে ও প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল, আর এটা না ও ফিল করতো যে ওর সাথে কেউ ছিল। মনে করতো আমার কেউই নেই, আমার দিদি নেই, আমার বাবা মাও চলে গেল, আমি কিসের জন্য বেঁচে আছি। হ্যাঁ, তারপর ওর যে বয়ফ্রেন্ড, ওর সাথে ও কিন্তু ওর সাথে ভালোই সম্পর্ক রাখার চেষ্টা করেছিল, ঠিক আছে, মানে বন্ধুর মতনই, যা হোক হয়নি, কিন্তু ও কিন্তু আসতো, ওর খোঁজখবর নিত। ও না এগুলো মেনে নিতে পারেনি। লাস্টে শ্রেয়াও কিন্তু ওই বাড়িতেই আত্মহত্যা করে। মানে তাই বলি, মানে মানুষের না, দেখো একটা সময় গেছে যায় যখন খুব মনে হয় ফ্রাস্ট্রেটেড, আমি কাউকেই পাচ্ছি না,
আমি তাদের উদ্দেশ্যে বলবো, ঘর থেকে বেরিয়ে পশু পাখি, হাওয়া, নেচার, গাছ এদের সাথে কথা বলো। কোথাও একটা নিজের, জানি এটা বলাটা খুব ইজি রাদার দ্যান করা, কারণ আমি ওরকম একটা ফেস দিয়ে গেছি। মানে তুমি যদি আমার আগের পডকাস্ট দেখে থাকো, আমি নামটা একটু বলছি, নেভার মাইন্ড, শ্রেয়াদির পডকাস্টে আমি আমার লাইফের একটা ঘটনা বলেছিলাম, আমার চাইল্ডহুডের ঘটনা, আমার নিজস্ব ঘটনা। তো এই জিনিসগুলো আমি বুঝতে পারি। ওই যে মারা গেছে, ওর মারা যাওয়ার কিন্তু কথা না, কিন্তু কি এন্টিটিটা যে তাকে হয়তো ওর কাছ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু ওর নাগাল থেকে কিন্তু সরাতে পারেনি। আরও কাজ ছিল, সেটা বিনীতা করতো, স্কোপটা পায়নি, কারণ মেয়েটারও বাঁচার ইচ্ছা ছিল না। আজকের ঘটনা এই পর্যন্ত। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। নমস্কার সায়নিধি। নমস্কার।